তো চলুন শুরু করি। জসিম ভাই, আপনি যেখান থেকে বলতে চান, যেভাবে বলতে চান। জি, আমি আমার মায়ের থেকে শুরু করতে চাই। আচ্ছা, তার আগে একটু বলেন তো আপনার জেলা কোথায়? আমার জেলা হলো বরিশাল। বরিশাল। হ্যাঁ, থানা উজুরপুর, গ্রাম সাতলা। আপনার এই ভিডিওটা আমরা যদি ফেসবুকে পাবলিশ করি বা আপনাকে দেখাই, আপনার কোনো আপত্তি নাই তো? না, কোনো আপত্তি নেই। আচ্ছা, ঠিক আছে, বলুন। তার আগে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি আজকে যে কথাগুলো এখানে বলতে যাবেন লম্বা একটা সময় জুড়ে, হ্যাঁ। এই বিষয়গুলো কি আপনার স্ত্রী, কন্যা এরা কি জানে? পুরোটুকু হ্যাঁ, জানে? মোটামুটি জানি। মোটামুটি জানে। জি। আচ্ছা, ঠিক আছে, চলুন শুরু করুন। আমার মা যখন আমার বাবার সাথে বিয়ে হয়, তো আমার মা ছিল অনেক গরিব, আর আমার বাবা ছিল অনেক ধনী, মানে আমার দাদা। তো আমার দাদা অনেক ধনী, আমার মা হলো গরিব। পদ্মা রাস্তার উপরে আমার নানা একটা ঘর উড়ে থাকতো তালের পাতা দিয়া। তো তখন আমার বাবা আমার মাকে পছন্দ করে। পছন্দ করার পরে আমার নানাকে বলে, নানাকে বলার পরে নানা কে না, দিব না, তোমরা তো অনেক বড় লোক, তোমাদের সাথে তো আমাদের সাথে চলে না। এক কথা বলতে গেলে আমার যে দাদা, উনি যে এত বড় লোক, আমাদের এলাকার ভিতরে এত নামি লোক, এত দামি লোক আর কেউ ছিল না, একজনই। অজে তার মাঝে তো আমার দুই দাদা। তো আমার দাদা হইলো বড়। তো তারপর আমার বাবে কইল না, আমি নিবই। পরে যাই হোক, আমার মাকে এক প্রকার জোর করে নিচ্ছে। নেয়ার 1 বছর পরে আমি হই, তখন হইলো 88 বন্যা। তখন আমার বয়স হলো 13 দিন। তখন আমার বাবা ঢাকায় থাকতো বলে ঢাকার থেকে দেশে গেছে। তো ঢাকা থাকা অবস্থায় আমার বাবা টেম্পু চালাইতো। তো ওনার হাতের থেকে টেম্পুটা হারাই গেছে। হারাই যাওয়ার পরে যখন আমার বাবা, দাঁড়ান, আমার এখানে একটা সন্দেহ আসছে। সেটা হচ্ছে আপনার বাবা বা এত বড় লোক আপনার দাদা, কিন্তু আমার বাবা টেম্পো চালাচ্ছে কেন ঢাকা শহরে এসে? আমার বাবা একটু অন্য টাইপের আসছিল। আচ্ছা, মানে সে তাদের সংসার থেকে একটু আলাদা, মানে নিজের পার্সন থেকে কিছু করতে চাইছিল আমার মায়ের জন্য। আচ্ছা, মানে বিষয়টা কিরকম যে আপনার মাকে বিয়ে করার পর আপনার দাদা আলাদা করে দিয়েছিল বা এরকম কোনো কিছু কি, নাকি নিজে থেকেই একটু আলাদা হয়ে যাচ্ছিল? না, আমার দাদা তখন জানে না, আর কিছুদিন পরে জানছে। এই টেম্পো যখন চালায় আমি ঢাকা হচ্ছি, শহরে এসে? তার কিছুদিন পরে জানছে। আচ্ছা আচ্ছা, ওকে, তারপর? তখন আমার বাবা যখন টেম্পু চালাইয়া টাকা পয়সা আমার মাকে দেয়। তো এভাবেই চলতে আসছে। তো এক প্রকার যখন আল্লাহ ওই টেম্পুটা হারাই যাওয়ার পরে ঢাকার থেকে ওই টেম্পুর যে মালিক, উনি দেশে গেছে। দেশে যাওয়ার পর আল্লাহ আমার দাদার কাছে যখন বলার পর আমার দাদা তো আবার অনেক মেজাজি লোক ছিল। পরে আমার বাবাকে ঘরের আড়ার সাথে বাইল দেয়া ঝুলাইয়া পিটাইছে। আপনার বাবাকে? হ্যাঁ। কয় ভাই ছিল আপনার বাবারা? আমার বাপসা ছাড়া হলো 5 ভাই। 5 ভাই, ওকে। জি, আমার বাবাই মাইজা। তো তখন পিড়ানোর পরে মারি খাওয়ার পরে আমাদের ওখান দিয়ে আবার লঞ্চ চলতো নদী দিয়া। উনি যাইতে আসছে, তখন আমাদের ঘর তো আবার ওই অবদা রাস্তার উপরে। তখন আমার মাকে লঞ্চ থেকে ডাক দিয়ে বলল, নজিলা, আমি ঢাকা যাইতে আসছি, ঢাকা যাইয়া একটা বাসা নিয়া পরে আল্লাহ জসিমরার তোরে নিয়ে যাব। কে বলেছে এটা? আমার বাবা বললো আচ্ছা। লঞ্চের থেকে ডাক দিয়ে। আচ্ছা, আচ্ছা। ছোট নদী তো, জি। ডাক শোনা গেছে। পরে আল্লাহ আসলো, আসার পরে তো আর কোনো খোঁজ নাই। আজও খোঁজ নেই, কাইলও খোঁজ নেই। আজকে 30 বছর, মানে কি? আজ পর্যন্ত কোনো তার খোঁজ পাইনি। ঢাকা এসেছিল নাকি বাড়িতে যাওয়ার পর? ঢাকা আসছিল, কিন্তু ঢাকা আসার পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজও পর্যন্ত খোঁজ নাই। কি হয়েছে কিচ্ছু জানেন না? না, কিছু যাই না। তো আমরা অনেক খোঁজাখুঁজি করছি, অনেক কবিরাজ, অনেকখানে যাওয়া হয়েছে, কোথাও পাইনি। আমার দাদা দাদিও গেছে, কোথাও পাইনি। আমার দাদি মারা গেছে আমার বাপের শোকে, যে ছেলেটা আজও পর্যন্ত খবর নাই। ওহো। তো এই শোকে আমার দাদি মারা গেল। মানে আপনার বাবা ওই রকম অবস্থায় ঢাকাতে আসার পরে পুরোপুরি নিখোঁজ হয়ে যায়? হ্যাঁ, নিখোঁজ। পরের থেকে আজও পর্যন্ত খবর নাই। তখন যখন আমার 3 বছর বয়স হয়ে গেল, তখন আমার মা ঢাকায় চলে আসলো। ঢাকায় চলে এসে অলওয়েজ গেটে আমার মা একটা চাকরি নিল গার্মেন্টসে, হেল্পারে। আচ্ছা আচ্ছা। বেতন ধরলো তার 300 টাকা বেতন। তো 300 টাকা বেতন ধরলো। তখন মা আমার চাকরি করে, আর আমার খালা থাকতো হলো 7 তলা এই বস্তিতে। খালা খালু এরা থাকতো। পরে ওই 7 তলা বস্তিতে থাকতো। ওই বাজারে আবার একটা দোকান আসছিল। জি। বাজারে একটা দোকান আসছিল। দোকান থাকার পরে ওই দোকানে যখন মার ছুটি হইতো, ছুটি হওয়ার পরে খালার মা একসাথে বাজারে যাইতো। ওই বাজারে আবার আমার খালুর একটা দোকান আছিল, শুটকির দোকান। জি। 7 তলা বস্তিতে যে বাজার আসছিল, একটাই দোকান আসছিল ওই বস্তিতে। আচ্ছা।
শুটকির দোকান। তখন আমার মায়েরে ওইখানে একটা দোকানদার পছন্দ করার পরে যখন আমার খালুরে বলল যে তোমার কি লাগে, তখন আমার খালু বলল যে তো আমার জেট্টোস। তখন বলল যে তোমার জেট্টোস শুনে আমার পছন্দ হয়েছে। তখন আমার খালু সব কিছু ভাঙ্গে চুরে বলল যে ওর আরেকখানে বিয়ে হয়েছিল, ওর একটা ছেলে আছে 3 বছর বয়স। আমার খালু আর খালা নানিরে বললো, নানিরে বলার পরে তখন তো আমার মা অল্প বয়স, জি। আমি 15 বছর বয়সে আর কি মার হয়েছি, অল্প বয়স। তখন আমার খালু আর খালা ওনার সাথে বিয়ে দিয়ে দেয়। মানে আপনার মার সেকেন্ড বিয়ে? হ্যাঁ, আমার মার সেকেন্ড। তখন আপনার বয়স কত? তখন আমার 3 বছর বয়স। 3 বছর বয়স, মনে থাকার কথা না, হালকা হালকা হয়তো কিছু মনে আছে। হ্যাঁ, পরে যখন বিয়ে দিয়ে দেয় তখন আমি তো আমার নানা নানির কাছেই থাকি। তখন এলাকার থেকে অনেকে বলে যে তুই, আমার নানিকে বলে যে তুই ওর যে পালতে আসছস, বাপ ছাড়া মাছ ছাড়া পোলাপান তো অনেক খারাপ হয়, তোরা তো কোনোদিন দেখবে না। আমার নানিকে বলতে আসছে আর কি। তখন আমার নানি বলল যে না দেখলে না দেখুক, আমার তো মেয়ের ছেলে আর আমার তো নাতি, ওরা তো আমার দেখতে হবে। তখন তো আমার নানা ঠিক মতন খাবার পাইতো না। তো শাপলা ফুল আছে না, শাপলা, ওই শাপলা একটা ঢ্যাপ হয়, শাপলা ফুলের বিচি যেটাকে বলে। হ্যাঁ। তো নানি ওই ঢ্যাপটা তুইলা ওইটারে ফাড়তো, ফাইরা ওই ঢ্যাপের থেকে যে বিচিগুলা বাইরেতো ওইটা শুকাইতো। শুকায় ওটা ভাজলে একটা মুড়ির মতো হয় বা কই না, ওটা শুকানোর পরে ওইটা যখন শক্ত হয়ে যেত ওইটা দিয়ে নানি ভাত দেখাইতো। ওটা ভাত রান্না করা যায়। হ্যাঁ হ্যাঁ, এভাবে চলছে। অনেক গরিব, মানে তারা একবেলা খাইতে পারলে 3 বেলা খাইতে পারে নাই, এরকম গরিব আসছিল। একদিন খাইছে, আরেকদিন দেখা গেছে না খেয়ে রয়েছে। আবার শাক শুধু দেখা গেছে সেদ্ধ কইরা, লবণও ছিল না। আমার মা বলছে যে লবণ নাই, শুধু সেদ্ধ কইরা শাক খাইছি, এত খারাপ অবস্থা ছিল। তখন তো আমার 3 বছর বয়স। এরকম করতে করতে এরকম ছিলাম, থাকতে থাকতে আমার 7 বছর বয়স হয়ে গেল। 7 বছর বয়স হলো, কিন্তু আমার নানা ঠিক মতন কাজ করতো না। নানি জমিতে মানুষের কিষান দিত, যেটা আমাদের দেশে বলা হয় আর কি কিষান, ঢাকা শহর যেটা বলা হয় আর কি কামলা। তো কিষান দিত, কিষান দিয়ে দিয়ে এভাবে চলতো। আর নানা খালি জায়গায় জায়গায় ঋণ হইতো। তো এভাবে চলতো, ঋণ হইতো, নানি এবারে ঋণ দিত। এই কারণে নানি তেমন একটা আগাইতে পারতো না। তো নানিরে খুব মারতো। ওই যে ঋণ হইতো এগুলো নানি বলতো, নানিরে খুব মারতো। আমার খুব খারাপ লাগতো, আর ঠিক মতন খাইতেও পারতাম না। তখন আমি অনেক চলাচ্ছিলাম, স্কুলে তো যাইতে পারি নাই, রাস্তাঘাটে চলাফেরা করি, আবার এই মাস্টারে দৌড়ি, অনেক চলাচ্ছিলাম। তো একদিনকে আমি এগুলা দেখে আমার খুব খারাপ লাগলো। পরে আমি কই কি করা যায়, আমি তো না খেয়ে আমারও ভাল লাগে না, কিভাবে আমি মানে কি করব, কিছুই ভাল লাগতেছে না। তখন আমি কচুর লতি উড়াই। তো কচুর লতি উড়াইতেছি, লতি উড়াইয়া ছোট ছোট মোটা বানতাম, আধা কেজি করে একটা মোটা হইতো, এরকম বানতাম। দেবেন দেয়া আমি বাজারে বিক্রি করতাম। আচ্ছা। বাজারে বিক্রি করতাম, ডেলি 4 টাকা 5 টাকা এরকম বেচতাম। তখন তো চাউলের দাম আসছিল কম, চাউলের দাম আসছিল 3 টাকা কেজি, সব কিছুই কম আসছিল। তো আমি ওই 4 টাকা 5 টাকা বেচলে দেখা গেছে একদিনকে 1 কেজি চাল আনছি, আর একদিনকে দেখা গেছে একটু তেল আনছি, আর একদিনকে দেখা গেছে একটু লবণ আনছি। এভাবে চলতে আছে। এখন মোটামুটি আমি 2 বেলা খাইতে পারতে আসছি। তো এইভাবে লতি উড়াইতে প্রায় 2 বছর আমি লতি উড়াই। তো এই লতি যে বিক্রি করতে যাই, আমার চাচারাই আমার কাছ থেকে লতি কিনে নিয়ে যেত। আপন চাচা? জি। তো মানে লতি কিন্তু আপন চাচারা? জি, আমার আপন চাচা আমার কাছ থেকে লতি কিনতে লিখত বাজারের থেকে। তারপর চাচা আমার কোনোদিন একটা মিষ্টিও খাওয়ায়নি, একটা চকলেট কিনে খাওয়ায়নি। কিন্তু তারা প্রচুর বড় লোক। তখন প্রায় 1,500 মন 500 মন 600 মন ধান পাইতো আমার চাচারা। তা আমার একটা চকলেট তারা কিনে খাওয়াইতো না, চাচাই আমার কাছ থেকে লতি কিনে নিয়ে যেত। তো এইভাবে অনেকদিন চলে। যখন আমার বয়স 9 বছর হয়ে গেল, তখন আমি এই লতি উড়াইতে এলাকার ভিতরে আর কোনো লতিই নাই। কচু গাছে যে লতিটা হয়, তো এলাকার ভিতরে লতি নাই। এখন আমি আর কি করব, এখন লতিও পাইতে আসছি না। এখন আবার আগের মতন আমার মানে 1 বেলা খাইলে 2 বেলা খাইতে পারি না, এভাবে আর কি চলতে আসছে। পরে আমি অনেক কষ্ট করিয়া
লতিমতি আবার অনেকদিন উঠাইয়া টাকা জমাইলাম, টাকা জমাইয়া তখন বাদামের কেজি চলে হইলো আপনার 16 টাকা, 10 টাকা, 12 টাকা কেজি চলে। তখন আমি বাদাম কিনলাম 20 টাকা দিয়া। আমি 1 কেজি বাদাম কিনলাম, বাদাম কিনে আমি বাড়িতে এসে ভাজছি, ভাইজা এটা আমি আবার লঞ্চে লঞ্চে বিক্রি করতাম 60 টাকা শ। 100 গ্রাম বাদাম 60 টাকা, 40 টাকা কেজি। তো 1 কেজি বাদাম ভাজার পরে আমার 750 গ্রাম হচ্ছে। তো আমি 30 টাকা বিক্রি করলাম। বাদাম কিনছিলাম হইলো আপনার 14 টাকা দিয়ে 1 কেজি। জি। তো ওই দিনকে আমার 16 টাকা ব্যবসা হয়েছে। পরের দিনকে আমি আবার কিনলাম হইলো আপনার 2 কেজি। এরকম কিনতে কিনতে আমি 1 বছর বরিশাল লঞ্চে বাদাম এটি বিক্রি করলাম, বাদাম বেচলাম, ঝালমুড়ি বেচলাম। মানে এই সময়ের মধ্যে লেখাপড়ার লও নাই? না, মানে আপনি কোনো স্কুলে লেখাপড়া- জানেনই? না, আপনাকে স্কুলে পাঠাচ্ছে না? স্কুলে কে পাঠাবে আর কে লেখাপড়া আমার করাবে, কে খরচ দিবে? আচ্ছা। তো আমি বাদাম বিক্রি করতে আসছি। তো তখন আমার 9 বছর বয়স চলে। 9 বছর বয়সে আমি যখন বাদাম বিক্রি করা শুরু করলাম, বাদাম বিক্রি করতে করতে আমার 1 বছর হইল। তখন আবার নানা নানি বরিশাল থেকে চলে যায় গোপালগঞ্জ কোটালীপাড়া। আচ্ছা। আমার নানার অরিজিনাল বাড়ি হলো কোটালীপাড়া। ওই তখন বরিশাল এসে আর কি অবদা রাস্তার উপর ছিল। আচ্ছা। তখন যখন চলে যায়, যাওয়ার পরে ওখানে যখন গেলাম, যাওয়ার পরে আমি জমিতে কাজ করি। আচ্ছা। জমিতে কাজ করি, সকালবেলা যাইতাম আমার বড় মামার লাগে, যাইয়া সারাদিন জমিতে কাজ করতাম। সারাদিন জমিতে কাজ করতাম। আবার গরু আসছিল, ওই সন্ধ্যার সময় গরুর লেগে ঘাস কেটে নিয়ে আসতাম। তো এভাবেই চলতে আছে। তো এভাবে চলতে আছে, এভাবে থাকতে আছে। এখন মোটামুটি খাবার পাইতে আসছি, জমি ক্ষেত করতে আসছি। মামার দেশে মামারা গেছে। তখন এক সময় মামারা দেশের থেকে ঢাকা এসে বললো 2 মামা। তো এইভাবে ভালো চলতে আছে, জমিতে কাজ করি 2 মামা। পরে এক সময় মামা 2 জন ঢাকা চলে আসলো, ছোট মামা আর বড় মামা ঢাকায় চলে আসলো। ঢাকায় চলে আসার পরে এই 7 তলা মহাখালী 7 তলা এসে তারা বাসা নিচ্ছে। তো ছোট মামা ঝালমুড়ি বিক্রি করে, আর বড় মামা গার্মেন্টসে কোয়ালিটিতে চাকরি করে। বড় মামা আবার এসএসসি পাস করছে। তখন আপনার বয়স কত? 9, 9.5 চলে। ওই সময় আপনি ঢাকায় আসলেন? ওই সময় আমার মামারা ঢাকা আসছে, মানে আপনি তখন বাড়িতেই? আমি বাড়িতে। আচ্ছা। মামারা ঢাকা যখন আসলো, আসার পরে ছোট মামায় ঝালমুড়ি বিক্রি করে, আর বড় মামায় গার্মেন্টসে চাকরি করে। তো চাকরি করে আমি একটু শুনলাম। তো 98-তে একটা বন্যা হয়েছে। 98 বন্যা হয়েছে। ওই বন্যাতে আমাদের বাড়িঘর সব কিছুই তলাই গেছে। তলাই যাওয়ার পরে আমাদের যে বাড়িতে যে উঠান আছে, সেই উঠানের উপর আমরা জাল পাইতে মাছ ধরছি, মাছ ধরে ধরে খাইতাম। তো এই বন্যার সময় একদিনকে নানি আর নানায় ঝগড়া লাগলো। ঝগড়া লাগার পরে নানায় নানিরে ইচ্ছা মতন মারলো আমার সামনে। তো মারার পরে নানি অজ্ঞান হইয়া দাঁতি লেগে গেছে। তার 4 ঘন্টার পরে নানির হুশ আইছে। হুশ হওয়ার পরে আমার তো এগুলো ভাল লাগে না, যে নানায় কি এর লেগে তোমার এত মারে, আর তুমি কি এর লেগে এত মাই খাও, কি এর লেগে এমন করতে আসছে, আমার এগুলো ভাল লাগে না। পরে আমি নানিরে কইলাম, নানি আমি বাদাম বেচছি, তুমি আমার কটা টেকা দাও। পরে নানি আবার ওনার কাছে 100 টাকা ছিল, তখন 20 টাকা কেজি বাদাম। জি। তো আমি 100 টাকা নিয়ে আমি কোটালীপাড়া গেলাম। তখন আমি গোপালগঞ্জ আর কি থাকি। আচ্ছা। কোটালীপাড়া গেলাম। কোটালীপাড়া যাই আমি 5 কেজি বাদাম কিনলাম। 5 কেজি বাদাম কিনে বাড়িতে আসলাম। বাড়িতে আইসা ওই বাদামটা ভাজলাম। ভাইজা পরে আমি নানি কই, ঠিক আছে আমি তাহলে বাদাম বিক্রি করে আহি। এই বিক্রি করার কথা কইয়া আমি তো জিন্দিকে তো ঢাকা আসি নাই। বিক্রি করার কথা কইয়া আমি আইসা বড় লঞ্চে উঠছি, বরিশাল আইসা। বড় লঞ্চে বাদাম বিক্রি করতে করতে আমি সদরঘাট চলে আসছি। মানে বাদাম বিক্রি করলে তো কেউ পয়সাও চায় না, ভাড়াও চায় না? না, আমি তোর জেনে এইটাই বেচা কিনা করি, ব্যবসায়ী। তো বাদাম বিক্রি করতে করতে আমি সদরঘাট চলে আসছি। সদরঘাট আইসা নামছি। নামার পরে যখন আমি রাস্তায় উঠলাম, এখন এই রিক্সার লাগিয়া আমি কোন দিকে যাবো আমি কোনো দিক দিশা পাই না। গাড়ি ওদিক থেকে আসে, এদিক থেকে আসে, আমি কোন দিকে যাব? দৌড় দিলেও যদি আমি গাড়িতে আমি যদি অ্যাক্সিডেন্ট হই, আমি দৌড়ও দিই না। আমি অনেকক্ষণ দাঁড়ায় থেকে আমি কান্দা শুরু করছি। যখন কান্দতে আসছি তখন এক মুরব্বী চাচা, উনি আমার কয়, বাবা তুমি কান্দো কেন? আমি কই, কাকা আমি তো মহাখালী 7 তলা যাবো, আমি তো চিনি না। কয় তুমি তো মহাখালীতেই আসছো। আমি কই 7 তলা যাবো কোন দিক দিয়ে, আমি চিনি না। পরে আমারে চাচা দেখে দিল যে এই যে পূর্ব দিকে যে রাস্তাটা ঢুকছে এদিকে যাও। তা আমি কইলাম আমি তো রোড পাড়াইতে না। পরে ওই চাচা আমার রোড পার করে
একটা রিক্সায় উঠাই দিল, 2 টাকা ভাড়া দিল, আমি মহাখালী 7 তলায় নামলাম। তখন আমার কাছে প্রায় 150 টাকার মতন। জি। কিন্তু আইসা নামছি, এখন আমি তো কোনো বাসা বাড়ি কিছু চিনি না, মামায় কোন জায়গায় থাকে কিছুই জানি না। তো আমি 7 তলা ওই যে মেডিকেলটা আছে, মেডিকেলের ওইখানে বসে রয়েছি। সকাল 10টার দিক দিয়ে আসছি, আমি বেলা 4টা পর্যন্ত বসে রয়েছি, মামারে তো দেখি না। আমি কিছু খাইও না, যে আমি যে খাবো, যদি আমার টাকা খাইয়া যদি শেষ করে ফেলাই, তা যদি আমার বাড়ি যাওয়া লাগে আমি কিভাবে যাব, এই কারণে আমি কিছু খাইও না, আমি বসে রয়েছি। তো তখন 5টার দিকে দেখি আমার ছোট মামা ঝালমুড়ির বল মাথা নিয়ে আসতেছে। পরে আমি উঠে দৌড়ে যেয়ে মামারে ধরছি। যখন ধরছি, ধরার পরে মামায় কইতে আসছে, কিরে তুই করতে গেলি? পরে গেলাম আমি বাইরে থেকে আসছি। কি লেগাইছিস? পরে আমি মামারে কইলাম যে এরকম নানা নানির মারে। পরে আমি এরকম করতে করতে চলে আসছি। পরে আমার মামায় বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পরে নানির কাছে একটা চিঠি লিখছে। চিঠিটা 4 দিন পরে দিয়ে পৌঁছাইছি। পৌঁছানোর পরে তারা বুঝতে পারলো যে আমি ঢাকা আসছি। মানে আপনার মামাও ঢাকা শহরে ঝালমুড়ি বিক্রি করতো? হ্যাঁ, ছোট মামা। আচ্ছা। আর বড় মামা গার্মেন্টসে কোয়ালিটিতে চাকরি করতো। আচ্ছা, তারপর? পরে আমার কয়, তাহলে তুই 4-5 দিন বেড়াইয়া তুই চলে যা। পরে আমি কই, না আমি আর যাবো না, আমি ঠিক মতন খাওয়ানো পাই না, আর নানা নানি খালি এসে ঝগড়া করে, নানিরা খালি মারে, আমার এগুলো ভাল লাগে না, আমি আর যাবো না, আমিও আপনার লাগে ঝালমুড়ি বেচবো। তখন আমার 10 বছর ভোট চলে, 98 বন্যাতে। তখন আমি মামার সাথে ঝালমুড়ি বিক্রি করা শুরু করলাম। তো ঝালমুড়ি বিক্রি করতে 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 এভাবে মোটামুটি ভালো চলতেছে। আমি 3 বেলা খাইতে আসছি, আমার খুব ভালো লাগতে আসছে। আমি ঝালমুড়ি বিক্রি করতে আসছি, আমার অনেক অনেক ভালো লাগতে আসছে। এই 10 বছর বয়সেও আপনি স্কুলে যাননি? না, আচ্ছা। আমার স্কুলে বাইন দেয় আমি কোনোদিন যাইনি। আচ্ছা, আমি শুনি আজও পর্যন্ত না। ধারাবাহিকভাবে শুনি। হ্যাঁ, সামনের দিকে যান। তারপরে আমি মামার সাথে ঝালমুড়ি বিক্রি করি। মামা আমারে ঝালমুড়ির বল সব কিছু রেডি করে দেয়। আমি সারাদিন বিক্রি করে টাকা যা হয় আমি মামার কাছে দিয়ে দিই। আচ্ছা। এইভাবে 3-4 বছর বিক্রি করলাম। এই 4 বছর আর কি আমরা যে ঝালমুড়ি বিক্রি করলাম, যত কিছু করলাম, টাকা জমাইয়া একটা জমি কিনলো। তো টাকাটা জমি কিনলো। জমি কেনার পরে ওই জমির ভিতরে মামারা আমার নামটা দিল না। তো 1.5 বিঘার মতন জমি কিনলো, আমার নামটা দিল না। তো আমি অনেক দিন পরে আমি জানতে পারি যে জমি কিনছে যে ওটার ভিতরে আমার নাম নাই। আচ্ছা। তো নামটা যখন নাই, আমি অনেক কষ্ট লাগলো আমার, যে আমি এতদিন ধরে মামাগুলোকে ঝালমুড়ি বিক্রি করি। আমি তো, তারা তো আমার 7 বছর আমার পালছে, কিন্তু এখন যে আরো 7 বছর বয়স আমার প্রায় হয়ে গেল, আমি তো তাদের সাথে যত কিছুই করছি, যা টাকা কামাইছি আমি তো তাদেরকে দিয়ে দিলাম। আমি তো একটা কথা আমার নিজের লেগে আমি কিছু করলাম না। তাহলে মামারা আমার এইভাবে ঠগাইলো, আমারে জমিটা কিনলো, আমার নাম রাখলো না। পরে আমি মামারা যখন বললাম, মামাই কইলো যে তোর নাম দিনে তাতে কি হয়েছে, তোর মার নাম দিচ্ছি। পরে আমি কইলাম, মার নাম দিচ্ছেন? পরে হ্যাঁ। তা ঠিক আছে, মার নাম দিলে আর আমার কোনো সমস্যা নেই। তো এর ভিতরে বড় মামা বিয়ে করাইলো, আমার খালুই বিয়ে করাইলো। কাকে বিয়ে করালো? আমার খালু বিয়ে করাইলো, তার আপন ফুফাতো বোন। মানে বড় মামা বিয়ে করলো? হ্যাঁ। আচ্ছা। বিয়ে করানোর পরে মামা নিরে ঢাকা নিয়ে আসলো। তার 3-4 মাস পরেই ছোট মামারে বিয়ে করাইলো, আমার খালুই করাইলো। দোনো মামারাই খালুই বিয়ে করাইলো। তো দোনো মামাদের নিয়ে আসলো একটা রুমেই, 2টা চৌকি ফেলাইয়া আলাদা আলাদা আর কি থাকে। কিন্তু এখন আমি কোথায় থাকবো? আমার কয়, তুই এখন বড় হইছস, তুই এখন কই থাকবি থাক। আমি কই থাকবো? পরে কয়, আমার বলে তোরা রাহা যাব না। পরে আমি বললাম, তাহলে আমি এখন কি করব? আর তুই আমার লাগে এখন ব্যবসা বাণিজ্য জোগাড় পারবি না। পরে কয়, ঠিক আছে, তাহলে ব্যবসা আমার আলাদা করে দেন, আমি আলাদা করি, আর আমি নিচে ঘুমাই। এভাবে আমার পরালা মামারা রাজি হইলো। রাজি হওয়ার পরে আমার মামা আলাদা ব্যবসা করে দিল। যে টাকার মাল দিত আমি ওই টাকা তারা দিয়ে দিতাম। আর আমার যে ব্যবসাটা হইতো, ওই ব্যবসাটার থেকে খাওয়ানোর টাকা দিয়া আমি মামার কাছে, ছোট মামার কাছে আমি 1800 টাকা জমাইলাম। আচ্ছা। 1800 টাকা জমাইছি। পর আমি মায়ের খুব দেখতে মন চাই। মায়ের তো এর ভিতরে দেখি নেই, মায়ের খুব মানে মিস করতে আসছি, মায়েরা দেখতে মন চাই। মামানিরা আসলো, এই কারণে আর কি মায়ের কথা খালি মনে হইতে আসছে। তো মায়েরা দেখতে মন চাই। আমি মামারে কইলাম, কি মামা আমার ওই টাকাটা দেন, আমি একটু মায়েরা দেখতে যাব। পরে কয়, কিসের টাকা? ছোট মামা আমার বললো, কিসের টাকা? আমি কি, আমি যে ঝালমুড়ি বিক্রি করলাম, আপনার কাছে যে আমি 1800 টাকা জমাইলাম, সেই টাকাটা দেন। কয়, আমার কাছে কোনো টাকা নেই, তুই আমাদের কোনো টাকা রাখস নেই। পরে আমার অনেক খারাপ লাগলো যে আমি টাকা, আপন মামা, আমি টাকা জমাই রাখলাম, আমার মামা টাকাটা দিবে না, আমি মার কাছে যাইতে পারবো না। তখন আমার কিছুই ভাল লাগলো না।
পরে আমি ওইখান থেকে সাততলা আসলাম, সাততলা ওই রিক্সার গ্যারেজে আসলাম। রিক্সার গ্যারেজে আসলাম, মামার কাছ থেকে চলে আসলাম। রিক্সার গ্যারেজে আসার পরে আমি জসিম নামের একটা আর কি রিক্সার মালিক ছিল, আমি তার কাছে গিয়ে বললাম, বলার পর উনি আমার রিক্সা দিল, ডেলি 20 টাকা জমা। তখন আমি এইরকম চিকনা আসছিলাম, আমার এখন যে অবস্থা এর থেকেও চিকনা আসছিলাম। আমার মানে তখন যে ছবি দেখলাম আমি বলবেন যে তুমি কিভাবে রিক্সা চালাইছো, ঠেলা দিলে পড়ে যেতাম, এরকম চিকনা আসছিলাম। তো আমি রিক্সা চালাই আর রিক্সার গ্যারেজে ঘুমাই, রিক্সা চালাই আর রিক্সার গ্যারেজে ঘুমাই, আর হোটেলে খাই 3 বেলা। তা আমি রিক্সা যখন আমার যাত্রী উঠতো আমি টানতে পারতাম না। আমি এভাবে প্রায় মাস 2 মতো রিক্সা চালাইছি। রিক্সা চালাই আমি কিছু টাকা লইয়া আমি গাবতলি গেলাম। গাবতলি যাইয়া আমি ওখান থেকে গাড়িতে উঠলাম। আমার বলছে গাড়ি নওগাঁ যাবে, নওগাঁ যাওয়ার কথা বইলা আমার রংপুর গাড়িতে উড়াইছে। পরে আমার বগুড়া নিয়ে নামাই দিচ্ছে। আমার কাছে তখন 300-400 টাকা আসছিল। তো বগুড়া নিয়ে নামাই দিচ্ছে, আমার কাছ থেকে প্রায় 200 টাকার মতো ভাড়া নিচ্ছিল। আর খাওয়া দাওয়া করছি, আর অল্প টাকা 50-60 টাকা আমার হাতে আসছে। বগুড়া নিয়ে নামাই দিচ্ছে, আর আমি তো কিছু চিনি, আমি তো যাবো নওগাঁ। পরে আমি ওখান থেকে জিগাইতে জিগাইতে একজনে গাড়িতে উড়াই দিল, আমি ওখান থেকে নওগাঁতে গেলাম। নওগাঁ যাওয়ার পরে ওখান থেকে গেলাম মার কাছে বালুডাঙ্গা থেকে গাড়িতে উঠলাম, ওখান থেকে কেশবপুর গেলাম, কেশবপুর দিয়ে মার কাছে গেলাম। কত বছর পরে মাকে দেখলেন? মার কাছে গেলাম, মা তো আমাকে তখন 3 বছর বয়সে রাইখা গেল। তা আমি 14 বছর বয়সে মার কাছে গেলাম। 11 বছর পর মার কাছে গেলেন। ওইখানে থাকি আর কৃষি জমিতে কাজ করি, তেমন একটা ইনকাম আসতে আসছে না। তখন আমার মা রাস্তায় আর কি মাটি কাটতো মহিলাদের সাথে। আমার মা রাস্তায় মাটি কাটতো, নওগাঁ জেলায় রাস্তায় মাটি কাটতো, 1500 টাকা বেতন দিত মাসে। তো আমার যে সৎবাপ উনি এবার অনেক ভালো আর কি, আমার অনেক আদর করতো। তো উনি ঠিক মতন কাজ কাম তখন করতো না, একদিন কাজ করলে 5 দিন যাইতো না, এভাবে চলতো। আর তখন সে প্রচণ্ড গাঁজা খাইতো। আমার যে সৎবাপ আর কি বর্তমানে আছে, প্রচণ্ড গাঁজা খাইতো আর কাজকামও ঠিক মতন করতো না। আর তখন ওই যে ক্ষেত খোঁজ যে করছি, ওই ক্ষেতের ভিতরে ওই মানুষের কাছ থেকে ঋণ আইন কইরা ওই ক্ষেত করা হয়েছে। তো ঋণের লেগে প্রতি মানে সপ্তাহে এসে চাপ দেয়, সুদের টাকা চায়, আবার কিস্তিওয়ালা টাকা চায়। তো এভাবে করতে করতে মা যখন বলতো, পরে মায়ের আবার মারতো আমার এই সৎবাপে, যে তুই এত কথা কস, মায়ের খুব মারতো। পরেলা আমি এগুলো দেখতাম, আমার দেখে না ভালো লাগতো না, যে কি ব্যাপার আইলাম এখান থেকে এখানে একটু ভালো মতন থাকবো, কাজকাম করতে আসছি, আমি সকালবেলা কাজে যাই আর বিকালবেলা আসি। এভাবে আমি আবার ওই বিকালবেলা আইসে আমি আবার নওগাঁতে আবার ঝালমুড়িও বিক্রি করি। নওগাঁতে ঝালমুড়ি বিক্রি করি, আর সারাদিন আমি জমিতে কাজ করি, বিকাল করে আমি নওগাঁতে ঝালমুড়ি বিক্রি করি। এভাবে চলতে আসছে। কিন্তু আমি এত কষ্ট করতেছি যাদের লেগে, কিন্তু আমার এই সৎভাবে কাজ করে না, সে ঋণ করে, ঋণ করে গিয়ে আর ওই যে গাঁজা খাইয়া ভইরা থাকে, আর মা রাস্তায় কাজ করে। তো আমি মায়ের শুনছি, মা বলছে আমার সবসময় যে মা পরিকল্পনা চাকরি করে। তো একদিনকে আমি কইলাম, মা আমি দেখবো আপনি কি কাজ করেন, আমার একটু লইয়া যাবেন। পরে মায়ের কইতে মায় তো নিতেছে না। পরে একদিনকে নিচ্ছে, নেওয়ার পরে দেখি মায়ের যে ওই রাস্তায় মাটি কাটে। আমার দেখে অনেক খারাপ লাগলো যে আমার মা রাস্তায় মাটি কাটে, এত খারাপ লাগলো, মানে আমি ভাষায় প্রকাশ করতেছি না সে কি করতে আছে। পরে আমি কইলাম কি যাবে, তো অনেক কষ্টই করছি আমার জীবনে, তো আপনারা আমি এর থেকে লয়ে যাবো, আমি মাটি কাটতে আপনারা দেবো না। পরে আমি আমার ওই সৎ ব্যাপারে কই যে চলেন আমরা ঢাকা যাই, আপনিও রিক্সা চালাইবেন, আমিও রিক্সা চালাইয়া ঋণ মিন যা আছে ঋণ মিন দিয়ে আমি মায়ের ঢাকা লয়ে যাবো। পরে হ্যাঁ কয় ঠিক আছে, তাহলে তোর কথা আমি রাজি যাবো। পরে সে খালি ডেট ফেলায়, আজকে যাবো কালকে যাবো, এরকম করতে করতে প্রায় আরো 15 দিন চলে গেল, কিন্তু সে ঢাকা আসতে আসছে না, সে খালি গাঁজা খায়। পরে একদিনকে আমি তার উপরে অনেক চড় হয়ে গেলাম, দাও লইলাম যে তোর কোবায় মাইরা তুই আমি জেল খাটবো, তুই কি লেগে এমন করছ, আমার এই সদ্ভা হেরে করতে আসছি। পরে হ্যাঁ অনেক ভয় পেয়ে গেছে, ভয় পাওয়ার পরে সে আমার লাগে ঢাকা আসলো, ঢাকা এসে আমরা মিরপুরে উঠলাম, মিরপুরে 1 নম্বরে উঠলাম। আর ওইখানে ওই ম্যাচ খাওয়াইতো, ম্যাচে খাইতাম আর রিক্সা চালাইতাম। কিন্তু আমি রিক্সা চালাই, কিন্তু আমার ওই বাপটা রিক্সা চালায় না। সে ওই ম্যাচের ভিতরে একদিন কাজ করলে 3 দিন বসে খায়, আমার টাকা খাইতে আসছে।
পরে আমি কইলাম যে আপনি একটা কাজ করেন, আপনি চলে যান, আপনার আর আমার কাছে থাকা দরকার নেই, আপনি যদি কাজ কাম না করেন তাহলে ঋণ কোথার থেকে দেবো। পরে হ্যাঁ লইয়া আমি আবার আইয়া পড়লাম মহাখালীতে। মহাখালী আইয়া দক্ষিণ পাড়া একটা রুম লইয়া এখানে রিক্সা চালাই, এখানে হ্যাঁ রিক্সা চালাই, আমিও রিক্সা চালাই। এরকম করতে করতে মোটামুটি আমাদের বাড়ি থেকে নওগাঁতে ঋণ দিয়া মায়ের আমি ঢাকা নিয়ে আসি। মায়ের ঢাকা নিয়ে এসছি। মায়ের ঢাকা যখন নিয়ে আসার পরে তখন আমি ওই ঝালমুড়ি বিক্রি করতে আসছি। বিক্রি করতে করতে আমার ঝালমুড়ি বিক্রি করা ভাল লাগে না, আমি অন্য কিছু একটা করবো। তখন আমার ওই সৎ বাপের রিক্সা চালানো বাদ দিয়া সে আবার ওই প্রাইমেডিক্যালে শাকসবজির ক্ষেত করা শুরু করলো। তো এখন আমাদের মোটামুটি ভালোই চলতে আছে। পরে হঠাৎ করে গিয়া আমি ওই ঝালমুড়ি বিক্রি করা বাদ দিয়া আমি চাকরি লইলাম গার্মেন্টসে চাকরি নিলাম। আপনার অলওয়েজ গেট ইন্টারন্যাশনাল একটা গার্মেন্টসে চাকরি নিলাম আয়রন ম্যানে। আমি তো জীবনে গার্মেন্টসে ঢুকি নাই, আয়রনও করি নাই। এখন আয়রন যখন করতে যাই তখনই আমার আঙ্গুল পুড়ে যায়। যাও আমি আয়রন করা শিখলাম, আমার বেতন দিল 1200 টাকা। আমি মাস 3-এর মতন চাকরি করলাম। চাকরি করার পরে ভিতরে আমার এই সৎ বাপের অ্যাপেন্ডিসাইডের ব্যথা উঠছে। তো অ্যাপেন্ডিসাইডের যখন ব্যথা উঠছে, অনেক ব্যথা, সে এক প্রকার বমি ফিরা দিল। তার সময়ও বেশিক্ষণ নাই, পাইকে গেছে। তো তারা নিয়ে তখন আমি চলে যাই ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে যাওয়ার পরে ওনার তাৎক্ষণিক অপারেশন করানো হয়। অপারেশন করায়, কিন্তু অপারেশন তো ফ্রি, ঢাকা মেডিকেলে সব ফ্রি, কিন্তু ওষুধ তো আর ফ্রি দেয় না, কারণ ওষুধ তো কিনতে হবে। পরে আমি তো তখন ডিউটির থেকে আসছি। আসার পর আল্লাহ মাই কইলো যে এই ঘটনা, এখন কি করবি? পরে আমি কইলাম একটা ব্যবস্থা করতে আসছি। তখন আমাদের সাথে যে টাকা পয়সা যা কিছু আসছিল 2-2,500 টাকার মতন আমরা ঢাকা মেডিকেলে ওষুধ কিনা দিলাম। দেওয়ার পরে আমি ওই চাকরি করি আর সারা রাত ওনার সাথে ঢাকা মেডিকেলে থাকি। সকালবেলা আজানের সময় আইসে আমি আবার ডিউটি করি। এইটাই আমার প্রায় 7-8 দিন এভাবে চললো। তখন এক প্রকারে মানে ওষুধ কেনার আর টাকাও নাই, এখন ওষুধ কিনবো কোথার থেকে, টাকা নাই। পরে ওনার জন্য আমি ওই দোকানে ভিক্ষা করা শুরু করলাম আমার ওই সৎ বাপের জন্য। এখন ভিক্ষা করতে যাই, আমার দেখি যার কাছে টাকা চাই সে কয় বেড়া তুই ভালো মানুষ, তুই কি এর ভিক্ষা করস? আর যখন আমি বলি যে ভাই আমার বাপে ঢাকা মেডিকেল আছে, তার ওষুধ কেনার টাকা লাগবে, টাকা নাই, আমার কিছু সাহায্য করেন, আমার একটা মাফ করেন, কেউ আমার টাকাও দেয় না। তারপরে এলাকার ভিতর যারা আমার চেনে, আমি ঝালমুড়ি বিক্রি করছি যে মহাখালীতে, তারা অনেক লোকে আমার টাকা দিল। যাই আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি ওনারে ওষুধ কিনা দিলাম। পরে নিয়ে আসলাম, নিয়ে যখন ঢাকা মেডিকেল পরে আমি ঢাকা মেডিকেল থেকে ওনারা নিয়ে আসলাম টাকা পয়সা দিয়ে। পরে আমি আবার গার্মেন্টসে ঢুকি, আয়রনম্যানে ঢুকলাম। তো আমার খালাও ওখানে চাকরি করে। আমার মতন আয়রনম্যান পুরা ফ্যাক্টরিতে কেউ নাই। আমি যেরকম কাজে স্পট, আমি টার্গেটে কাজ করতাম। আমার যাই টার্গেট নিতাম লাঞ্চের কাছ থেকে, যে আজকে ডিউটি কয় ঘন্টা, যে ডিউটি 10 ঘন্টা, 7টা পর্যন্ত চলবে। তা আপনার টার্গেট কত? তো আমার টার্গেট 800। তা আমি 820 মাল যদি কইরা আগে ভাগে যদি দিয়ে চলে দিতে পারি, চলে যেতে হলে তোমার 2 ঘন্টা অবস্থান সহ তোমার হাজিরা খাড়া। তো আমি প্রতিদিন 3টায়, 2টায়, 2:30টায় কাজ করে আমি টার্গেটে দিয়ে চলে যেতাম। আচ্ছা, এভাবে যাই আমি এবার ওই বাকি যে সময়টা, ওই সময়টা যে রিক্সা চালাইতাম। আচ্ছা, রাইতে 10টা 11টা পর্যন্ত আবার রিক্সা চালাইতাম। তো এইভাবে আমার মোটামুটি আমাদের সংসার খুব ভালো চলতে আসছে। আচ্ছা, সংসার বলতে তখন কে সংসারে? মানে আমার মা, আমার সৎ বাপ এবং আপনি, আর আমার 2 বোন। ও, ওই সৎ বাবার ঘরে আপনার 2 বোন ছিল? হ্যাঁ, আর আমার একটা ভাই আছে। ও আচ্ছা, মানে এই সবাইকে আপনি চালাচ্ছেন? হ্যাঁ, সবাই একসাথে, আমি আর আমার ওই যে সৎ বাপ, দুজনেই কাজ করি। আচ্ছা আচ্ছা, এভাবে মোটামুটি ভালো চলতে আসছে। তো চলা অবস্থায় আমি এক প্রকার আমার ওই গার্মেন্টসে একটা মেয়েকে খুব ভাল লাগে, অনেক ভাল লাগে। ওর নাম ছিল আর কি সোনিয়া। তো আপনার স্ত্রী জানে আপনি যাকে পাশে বসে আজকে গল্পটা হ্যাঁ করছেন? জানে, আমি বলছি। তো অনেক ভালো লাগতো। তো আমি আমার খেলারে দিয়ে প্রস্তাব দিলাম। তো ওই মেয়েটাও রাজি হইলো, কিন্তু ওর বাপ মা রাজি হলো না। আমার বাপ মা রাজি হইলে আমার বাপ মা রাজি হয় না। তো এইভাবে চলতে আসছে। পরে এক সময় মন খারাপ করে, শুক্রবারের দিন মন খারাপ করে বাড়ির ভিতর বসে দিচ্ছি। ওই বাসার ভিতরে একটা নারকেল গাছ আসছিল। তো ওই নারকেল গাছের ওইখানে এক বাবের রুম আসছিল।
একই বাড়িতে থাকি আর কি আমরা। তো নারকেল গাছের ওখানে বসে হয়েছি, আর মামা ইয়া ছবি তুলতে আসছে। তখন মামার ক্যামেরা ছিল, মামা ইয়া ছবি তুলতে আসছে। সবাই জানে মন খারাপ, আমার গার্জিয়ান রাজি হয়, ওর গার্জিয়ান রাজি হয় না, এই কারণে আমাদের বিয়েটা হচ্ছে না। পর আমি নারকেল গাছের গোড়ায় বসে রয়েছি, বসা আমি ভাবতে আছি কি করব। পরে ভাবিটার একটা বাচ্চা আসছিল, ওই বাচ্চাটার আমি আবার খুব আদর করতাম। তো এই টাইমে ভাবি ওই ভাবির সাথে একটা মেয়ে আইসা বসলো। তা আমার মনে কোনো খারাপ ছিল না, আমার মনটা এমনি খারাপ যে আমি একটা মানুষকে পছন্দ করলাম, সে রাজি হইল না। তো ভাবির একটা প্রশ্ন করলাম যে ভাবি একটা প্রশ্ন করি, উত্তর দিবেন? পরে কয় কি বলেন? পরে আমি বললাম আমি প্রশ্নটা করবো হইলো ইংলিশে, কিন্তু আমি উত্তরটা দিবেন হলো বাংলায়। তখন বললো ঠিক আছে আমি দেব, বলেন। কয় আবার কইলো যে না আমি দেবো না, তুমি প্যাচ ধরবা আমার কথা। আমি বললাম না প্যাচ ধরবো না, বলেন। পরে আমি ভাবিরা বললাম যে ভাবি মানুষে প্রেম করলে আই লাভ ইউ কয়, আই লাভ ইউ অর্থটা কি? তা আমার মূল কাহিনী হলো ভাবি যখন উত্তরটা দিবে আমি প্যাচটা ভাবিরা ধরবো। তো এই কথাটা বলার পরে ভাবি কোনো উত্তর দিল না, কিন্তু পাশের মেয়েটা উত্তর দিল যে উত্তরটা আমি দিই। আমি কই কেন, আমি তো প্রশ্নটা করছি ভাবিকে, আপনি উত্তর দেবেন কেন? কয় দি, সমস্যা কি? পরে আল্লাহ বলে যে আমি দিই। আমি কই ঠিক আছে দেন। পরে বলে যে আই লাভ ইউ অর্থ মানে আমি তোমাকে ভালোবাসি। যখন মেয়েটা এই কথা বললো, আমি মেয়েটার একটা প্যাচ ধরলাম, দেখো তুমি কোনো তোমার নিজের মুখ থেকে বলছো আমি তুমি আমাকে এই ভালোবাসো। মেয়েটা কি ভালোবাসতেন আপনি? না না, এই মেয়েটা না, আর একটা মেয়ে। আমি মন খারাপ করে বসে রয়েছি। ফান করছিলেন আর কি? হ্যাঁ, মানে আচ্ছা। আমি তো দুষ্টামি করতে আছি, আচ্ছা। আসলে এরকম কোনো কিছু আমার মনে ছিল না। আচ্ছা আচ্ছা। তো মেয়েটারে বললাম যে তুমি কলম তোমার মুখ থেকে বলছো, ভাবি কলম সাক্ষী যে তুমি আমাকে ভালোবাসো। তো এই কথা বলার পরে মেয়েটা আমার উপর দুর্বল আসছিল, কিন্তু আমি জানতাম না। পরে এই কথা বলার পরে মেয়েটাও কয় হ্যাঁ আমি তো সত্যই বলছি। তো এভাবে অনেকদিন চলার পরে আল্লাহ মেয়েটা অফিসে তো একসাথেই, মানে আমার পাশের গার্মিস আর আমার গার্মিস জোড়া বিল্ডিং একখানি, ওই যাইতাম আসতাম। তো আমি যখন বাইরে যেতাম ও তখন বাইরে যেত, আচ্ছা একসাথে আসতো, ওই আমার সাথে সাথে আসতো। আচ্ছা। তো একদম এক কথা দুই কথা এরকম 1 মাসের মতন মানে চলাফেরা হয়, কিন্তু আমাদের ভিতরে কোনো প্রেম মানে কোনো কিছু এরকম আমি মানে এরকম কোনো কিছু আমি বুঝতে পারছি না, কিন্তু ওই আমার মনে মনে ভালোবাসতে আসছে, কিন্তু আমি তো জানতে পারছি না। পরে এক পর্যায়ে সে আমাকে যখন অনেক মানে লাইক করে, তখন ঢাকা গেলাম, একটা বন্যা হয়েছিল। এই বন্যার সময় পানির ভিতর দিয়ে যাই আসি, বৃষ্টির সময় ওই আমার ছাতা ধরে রাখছে, ছাতা ধরে ধরে ওই আমার লয়ে যেত গার্মেন্টসে। আচ্ছা। তো এক প্রকার ওর উপর আমিও দুর্বল হয়ে যাই। পরে আমার লেগা বাসার সবাই জানাজানি হয়ে যায়। পরে ওই আমার লেগে অনেক মার খায়। মার খাওয়ার পরে আমার মামা আর আমার সৎ বাপ, আমার মা, আমার খালা খালু, আমার বড় মামা, তখন সবাই একসাথে আর কি থাকি। তখন তারা ওই মেয়েরা যখন আর দুলাভাই আর বুনে অনেক মারলো, ওই আবার থাকতো আর বোন দুলাভাইয়ের কাছে। অনেক মারার পরে তখন মামারাও আর খেপে গেছে যে মেয়েটারে এত মারলো আর মেয়েটাও এত মার খাইলো, তো ঠিক আছে মেয়েটারে আমি আইনা জসিমের সাথে বিয়ে পড়াই দিই। পরে মেয়েটারে আনলো, আনার পরে ওই বন্যার সময় 12টা 1 মিনিটে আমাদের বিয়ে হয়ে গেল ওই মেয়ের সাথে। তো মেয়ের সাথে বিয়ে হয়ে গেল, হওয়ার পরে আমরা মোটামুটি ভালোই সংসার করতে আসছি, কাজবাজ করতে আসছি। আর বড় বোনের নাম আসলো রীতা। কত সালের দিকে এই ঘটনা? সালটা আমার খেয়াল নাই, শুনি আমরা, হ্যাঁ ধারাবাহিকভাবে শুনি। আচ্ছা, তখন আমরা মোটামুটি ভালোই চলতে আসছি। আর বোনও আমাদের সাথেই একসাথে, রীতা আফা নাম, আল্লাহ ওনাকে বেঁচতে নিক, উনি মারা গেছে। তো উনি এক প্রকারে ক্যান্সার হইয়া মারা গেল। মারা যাওয়ার আপনার পরে প্রথম স্ত্রী? প্রথম স্ত্রীর আর কি বোন, বড় বোন, হ্যাঁ, ওনার বড় বোনটা ক্যান্সার হইয়া মারা গেল। মারা আচ্ছা। যাওয়ার পরে আমার যে ওয়াইফ, উনি এখন ওনার বাপ মার কথা নিয়ে চলে, আমার অনেক বগাবাজি করে, আবার ওনার মন মতন অনেক চলে, আমার থেকে চলে যায়। মানে আমার মানে সংসারে খুব খারাপ অবস্থা, মানে এত পরিমাণ আমারে ওই অত্যাচার করতে আসছে, মানে আমি সহ্য করতে পারতেছি না। তো আমি আবার ওইখান থেকে চাকরি ছাইরা ওই যে গার্মেন্টসে চাকরি করে, ওই গার্মেন্টসে যে আমি চাকরি নিই। তখন তো আমার সাথে যোগাযোগ নাই আয়সার সাথে। তা আমি চাকরি নিই, আমি খুব ক্রিটিক্যাল কাজ করি, তখন আমি অপারেটর, আমি উড়াদুরা কাজ করতে আসছি। মানে ওই গার্মেন্টসের ভিতরে আমার উপরে কোনো অপারেটর নাই। আচ্ছা। আর যে কোনো গার্মেন্টসে মানে আমি যে ধরনের কাজ করি, আমার মতো কাজ কেউই করতে পারে না। কোয়ালিটি এবং প্রোডাকশন আমার উপরে কেউ পারে না। পরে ওর বোনের যে আমি দেখা দিতে আসছি, তো লানসিপ কইতে আসছে যে এটা ওর করা দরকার না, এটা তুমিই করো।
তখন আয়সা মনে মনে হিংসামি করতে আসছে। মানে আয়েশাও কাজ করতো গার্মেন্টস? হ্যাঁ, যে করতে এখন চিকুন আলী আসছে এটা ওর কাছ থেকে শোনেন, মানে হিংসা জিনিসটা ওর কাছ থেকে শোনেন। আচ্ছা, আয়েশা আপনার কাছেই যাই। আসলে আমরা তিনজনে ওই গার্মেন্টসে কাজ করতাম, মানে অন্য জায়গায় হেল্পার ছিলাম, ওখান থেকে যাই অপরে ঢুকছে ওই তিনজনে ওই জায়গায়। জি। আমি, আমার বান্ধবী আর আমার এক বড় বোন, ও হলো মামাতো বোন ছিল আমার। তারপরে আর কি আমরা তিনজন আর কি সামনাসামনি বসছি, আমার সামনে আমার বোন, তারপরে বান্ধবী, আমি সবার পিছে। তারপর ওনারা যখন দিল আমার সামনে, তখন আমার রাগ উঠে গেছে যে ওনাকে কেন দিল। পরে যে বলতেছে কি ঠিক আছে আমি লাঞ্চের পরে উঠতে যাবো। পরে লাঞ্চের পর দিয়ে ওনাকেই দিল ওই জায়গায় আচ্ছা, লাইন ছিপে। পরে আমি যা বলতেছি যে আপনি বসলেন কেন ওই জায়গায়, আমার বোনকে দিলে ভালো হইতো না, আমার বোনটা আবার অন্য লাইনে নিয়ে গেছে। এটাই আর কি। ওকে, ঠিক আছে। পরে অনেক হিংসামি করলো, হিংসামি করার পরে এখন আমার তো দিছে এখানে, এখন আমি চালাইতে আসছি। তো এটার মাঝখানে ওই ওরে আবার অনেকে পছন্দ করতো, কিন্তু ওর সাথে কেউ আর কি প্রেম করতে পারতো না। তো আমার বন্ধু বান্ধবের ভিতরে বলতে আসছে এমনটা মেয়ে, ওরে কেউ প্রেম করতে না ওর লাগে। তো পরে আমি কইলাম কেমন মেয়ে, মেয়েটার লাগে প্রেম করতে না, কিরকম এই মেয়ের, কি এত অহংকার, আমি দেখবো। পরে কয় তুই যদি প্রেম করতারস তাহলে আমি 1 মাসের বেতন দিয়ে দিব। আচ্ছা, কেউ একজন বাজি ধরেছে আপনার সঙ্গে, হ্যাঁ, তাই তো? বাজি কিন্তু আছে। তখনও কি আপনি, মানে আপনার প্রথম স্ত্রী আছে না সংসার? হ্যাঁ, তখন আসছে, প্রথম স্ত্রী আছে তখন? হ্যাঁ, আছে। আচ্ছা, তখন আমি বললাম যে কথা তো ঠিক, কিন্তু প্রেম করবো, কিন্তু প্রেমটা কোনো সত্য হবে না। তোর যদি কষ্ট পায় ওইটা যাই না, তোর প্রেম করে দেখাইতে হবে। পরে কই আমি 3 দিন টাইম নিলাম, 3 দিনের ভিতরে আমি ওরে প্রেম করে না ওর হাত ধরে ঘুরবো, তোরা চাইয়া দেখ। হ্যাঁ, পরে ওরা বাজি ধরলো যে কেউই বলে ওর লাগে মানে প্রেম করতে পারে না। আয়েশা যিনি আপনার স্ত্রী, হ্যাঁ। পরে আমি বললাম যে আমি করে দেখাবো। কয় তুই যদি পারস তাহলে 1 মাসের বেতন বাজি, হ্যাঁ, 1 মাসের বেতন দিয়ে দেবো। হুম। পরে আমার কইলো টাইম কয়দিন, আমি কই তোরা কয়দিন টাইম, কয় তোরা 1 সপ্তাহ টাইম দিলাম। আমি কই আমি তোদের তো 3 দিন টাইম দিলাম, এই 3 দিনের ভিতর প্রেম কারা কয় বুঝি না, হাত দিয়ে হাত ধইরা ধইরা ঘুরবে, তোরা চাই আছে দেখবি। হুম। পরে কয় ঠিক আছে। পরে আমি বললাম, বলার পরে মানে আমার জীবনের যে গল্পগুলো এগুলো বললাম, বলার পরে ছোটবেলার গল্পগুলো। হ্যাঁ, ওর খুব মায়া লেগে গেল আমার উপরে। আমি কোনো প্রস্তাব দিলাম না আর কি, ওদিনকে আর কি গল্পগুলো বললাম, কাজ ছিল না, মেশিনে বসে বসে বলছি। বলার পরে ওদিনকে আমার বাসায় গেছে। বাসা যাওয়ার পরে আমার আগের জয় পাচ্ছিল, ওর হাতের 7 আপ ওই খাই আসছি, আয়সা আর কি খাই আসছে। আচ্ছা আচ্ছা। খাই আসার পরে তখন তো আমাদের ভিতরে কোনো কিছু চলে না। আপনাকে বাসায় গিয়ে কি হয়েছে, মানে জিজ্ঞেস করে জেনেছে যে আপনার ওয়াইফ, উনি জানতে পেরেছে যে আপনি হ্যাঁ, বিবাহিত? ওকে আমি বলছি, দেখাইছি, ও আচ্ছা আচ্ছা সবকিছুই দেখাইছি রে, ওর হাতে 7 আপ খাই আসছে। আচ্ছা আচ্ছা। তো তারপরের দিনকে আমি ওরে বললাম, বলার পরে প্রস্তাব দিলাম, দেওয়ার পরে রাজি হইল না। কয় এরকম একটা হিরোইন্সের কাছে আমি, হিরোইন্সের লাগে আমি প্রেম করবো? আমি কি তোমার আমার সাথে প্রেম করতেই হবে, আমি চ্যালেঞ্জ করলাম। যদি না করো, ওই যে টয়লেট, মানে মহিলাদের টয়লেট আর ওই গার্মেন্টসটা, মহিলাদের টয়লেট আর পুরুষের টয়লেট একই টয়লেট, মানে আলাদাই, কিন্তু এক দিকে যাওয়া লাগে। যদি না করো তাহলে তোমার আমি টয়লেটের ভিতরে যাইতে দেবো। ভয় পেয়ে গেল। পরে ওই দিনকে ওর পিছু পিছু ওর বাসার সামনে গেলাম, বাসার সামনে গেছি, পিছু পিছু যাই, ও চাইয়া চাইয়া দেখে। পরে পরের দিনকে আমি আইলাম, আর পরে ওই আমার হাত ধরিয়া আমি অনেকখানি ঘুরে আসলাম। পরে বাসা যায় দেখি আমার বাসায় শুধু আমার পরনের প্যান্টটা ছাড়া আর আমার শার্টটা ছাড়া ওই সবকিছু নিয়ে ভাগছে। কে আপনার স্ত্রী? জি, সবকিছু নিয়ে ভাগছে। মানে এটা আপনি প্রত্যাশা করেননি, হঠাৎ করে হয়ে গেল? হঠাৎ করিয়া, কিন্তু আর যার একখানে সম্পর্ক আছে আমি জানতাম না। ও, সবকিছু নিয়ে ভাগছে। ভাগার পরে আমি তো খুঁজি, কোথাও পাই না, আমি গোসল করবো কেমনে, ঘুমাবো কিসে, সব কিছু নিয়ে ভাগছে, কিছুই নেই ঘরের ভিতরে। পরে আমি ওর কাছে চাইলাম, আর পরে কইলাম যে এই ঘটনা। পরে কইলাম যে তুমি কি আমার বিয়ে করবা? যদি বিয়ে করো তাহলে আজকেই করতে হবে। 3 দিনের মাথার কাহিনী আর কি। পরে ও রাজি হইলো, ওদেরকে আমরা বিয়ে করে ফেলাম। মানে আপনার স্ত্রী কোথায় গেছে না গেছে এগুলো কিছু না জেনেই আপনি ধাম করে কাজটা করে করে ফেলাইছি, কারণ আমি শুনছি জয় আর একখানের সম্পর্ক আছে, আমি আগের থেকে জানতাম। আচ্ছা। জানার পরও আর আমি ওইরকমই রাখতাম যে তুই এগুলা করিস না, খারাপ, এগুলা করিস না। পরে যখন আমি ওরে বিয়ে করলাম,
বিয়ে করার পরে 2 দিন পরে শুনলাম যে ওর যার সাথে সম্পর্ক আছে ও তার সাথে চলে গেছে। আচ্ছা, না কিন্তু আয়েশা আপনার কাছে একটু জানতে চাই, মানে এইরকম আপনি তো তখন আপনার জীবনে তো আপনার হাজবেন্ডই প্রথম, এর আগে তো বিয়ে শাদী হয়নি আপনার, তো আপনার মনের মধ্যে সংশয় হয়নি যে এইরকম একটা ছেলেকে আমি বিয়ে করতেছি, যেটাকে বলে বিয়েতে ছেলে নাকি এরকম একটা কথা, হয়েছে এবং তাও চিনি না জানি না, মাত্র 3 দিনের মাথায় ধাম করে এরকম একটা। হয়েছে, কিন্তু ওই ওনার ওই জীবন কাহিনীটা বলছে, বলার পরে আর কি আমার মায়া লেগে গেছে। আচ্ছা। যে তারপরে আবার ওনার বন্ধু আছিল, বন্ধুর বিয়ে করাইয়া আমাদের বাসায় রুম নিয়ে দিচ্ছিল। আচ্ছা। পরে ওই বাবিটারে দিয়ে বুঝাইতো আমারে যে একটু বুঝাও, ওরা একটু বুঝাও, আচ্ছা। নাহলে কিন্তু আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা। পরে ওই বাবিটাও বুঝাইছে যে দেখ, একটা ছেলে তোরে এত ভালোবাসে, তুই রাজি হ। আচ্ছা, এই বলার পরে আমি পরে রাজি। তো আপনি 3 দিনের মাথায় হাত ধরে তো ঘোরা, তার চেয়েও তো বড় একটা স্টেপে চলে গেলেন, মানে এটা তো শুধু হাত ধরে ঘোরা না, আপনি বউ হিসেবে তাকে পেয়ে গেলেন, যেটা বাজি ধরেছিলেন আপনি। হ্যাঁ, তারপর কি হলো? আসার পর ওর ওড়না দিয়া আমি গোসল করতাম, গোসল মানে করিয়া কাপড় চোপড়ও ছিল না যে কারণে? না, কিছুই আসছিল না। পরে যে বাসে আসছি ওই রুমটা ছিল ছোট, ওরা 2 বোনা থাকতো, তো আর বোনটা মারা গেছে। যে বোনটার সাথে থাকতো রানা প্লাজারে চাকরি করতো, পরে ওইখানে রানা প্লাজা যখন ভাঙ্গা পড়লো, ওই রানা প্লাজারে ওই মারা গেছে। আপনার বড় বোন? হ্যাঁ, মানে মামা আপন বড় বোন না, মামাতো বোন। আচ্ছা আচ্ছা। মানে যার লগে লাশও পাননি? লাশ কি পেয়েছেন? হ্যাঁ, লাশ পেয়েছেন কতদিন পরে পেয়েছেন? লাশ পাইছে প্রায় এক সপ্তাহ না 15-16 দিন পরে লাশ পাইছে। ও, 20 লাখ টাকাও পাইছে। সেটা তো সরকার থেকে বিভিন্নভাবে জি, ব্যবস্থা সরকার করেছিল। তো না, রানা প্লাজারে আমি আবার 3 দিন উদ্ধার কাজে আসছিলাম। আচ্ছা। আমার নিজের হাতে 103 জন লোক আমার জীবিত, আমার নিজের হাতে উদ্ধার করা। মাশাআল্লাহ। মানে আপনি ওই ওয়াল কাইটা গিয়ারলিং দিয়ে ওয়াল কাইটা আমরা ভিতরে ঢুকিয়া উদ্ধার করছি। আমাদের একটা কর্মীও মারা গেছে। পৃথিবীর ইতিহাসে এই রকম আর কোনো ঘটনা আছে কিনা, ঘটেছে কিনা আমার জানা নেই, তবে বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে বাংলাদেশের সব বিজ্ঞজনই বলেন, বাংলাদেশ যে আজকে একটা উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ থেকে বের হয়ে উন্নয়নশীল দেশ, আমরা যে মাথা উঁচু করে সারা বিশ্বের বুকে আওয়াজ দিলাম কিছুদিন আগে, এবং অবশ্যই আমি ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে, এটা আমার একেবারে ব্যক্তিগত ওপিনিয়ন, ইট ইজ আ মার্ভেলাস অ্যাচিভমেন্ট। সারা জীবন পড়েছি বইয়ের পাতায় বাংলাদেশ একটা তলাবিহীন চিরি, সেই হেনরি কিসিঞ্জারের কথাবার্তা সারা জীবন রচনা লিখেছি, কিন্তু আজকে আমরা আমাদের সন্তানদেরকে অন্তত বলতে পারছি যে না, তোমরা একটা উন্নয়নশীল দেশে বসবাস করো। হ্যাঁ, হয়তো আরও হওয়া উচিত, এক্সপেকটেশনের জায়গায় হয়তো গতিটা অনেক স্লো, বাট আমরা তো কিছুটা হলেও দেখে যেতে পারছি। তো সেই জায়গাটা থেকে এই যে মানে বুক ফুলিয়ে সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর যে জায়গাটা, সেটা হয়েছে 2 ধরনের মানুষের কল্যাণে। এত এত বুদ্ধিজীবী, এত এত মানে কি বলা যেতে পারে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, এত এত পিএইচডি, কিংবা এত এত আমাদের মতো মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত মানুষের কল্যাণে কিন্তু এটা হয় নাই। একদম মানে চাচাশিলা কথাই বলি, যেই 2 শ্রেণীর মানুষের কল্যাণে আজকে বাংলাদেশ সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে যে আমরা আসছি, আমরা ভবিষ্যতে উন্নত দেশের কাতারে দাঁড়াবো, সেই 2 শ্রেণীর মানুষের এক শ্রেণীর মানুষ হচ্ছে পোশাক শিল্পের মানুষ, আরেক শ্রেণীর মানুষ যারা পরিবার পরিজন আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে ছুড়ে নিজের জীবনের যে সম্বলটুকু থাকে সেটুকু বিক্রি করে নিজের জীবনটাকে হাতে নিয়ে বিদেশ বিভুঁয়ে পাড়ি জমায়। তারপর তারা নিজের জীবন বাঁচি রেখে পরিশ্রম করে, খুব মানবেতর জীবনযাপন করে, এবং যে পয়সাটুকু জমে সেই পয়সাটুকু তারা দেশে পাঠায়। এবং এই অর্থনীতি, এই যে রেমিটেন্স, বৈদেশিক রেমিটেন্স, এই বৈদেশিক রেমিটেন্স আর এই পোশাক শিল্প, এই দুটোই বাংলাদেশের অর্থনীতির এত গতি দিয়েছে। স্যালুট জানানো উচিত প্রত্যেকটা মোমেন্টে। আমি দেখি এত এত ভাস্কর্য হয়, এত এত মানে হয়, মানে এই রাস্তার মাঝখানে ভাস্কর্য হচ্ছে। এই 2 শ্রেণীর মানুষদেরকে নিয়ে এখন ভাস্কর্য হওয়া উচিত, তাদেরকে নিয়ে বড় বড় মনুমেন্ট তৈরি হওয়া উচিত, তাহলে তাদেরকে প্রপার সম্মানটুকু জানানো হয়। রানা প্লাজার কথাই প্রসঙ্গে আসলে এই প্রসঙ্গে চলে এসেছি, তো এটাই বলছিলাম যে বাংলাদেশের ইতিহাসে যাতে কখনো এই রকম ঘটনা আর কখনো না ঘটে। ঠিক আছে, আপনি যে গল্পটাতে ছিলেন যে আপনি হঠাৎ করে একটা নতুন জীবন শুরু করে ফেললেন, ঘরের মধ্যে কাপড় চোপড় নাই, এরকম একটা অবস্থা। পরে ওরে বিয়ে করে পরে ওর কাছে চলে গেলাম, যার পর ওর অন্য দিয়ে আমি গোসল করি, তখন আমার চাকরি নেই। মানে এভাবে যে বিয়েটা হয়েছে, হ্যাঁ, তখন আমাদের বিয়ে যে ছুটিটা দিবে, ছুটিটা আর দেয় নাই, না দেওয়ার কারণে আমরা নিজের থেকে অ্যাবসেন্ট করে আমরা 3 দিন ছুটি কেটে গেছি। যাওয়ার পরে আমাদের দুজনের একজনের চাকরি নেই, চাকরি নেই। পরে এখন আমরা কি করবো, হঠাৎ করিয়া তখন এমন একটা পরিস্থিতি, গার্মেন্টসের লোকও নেয় না, আচ্ছা, খুবই খারাপ অবস্থা। পরে আমি একজনের মাধ্যমে আমি গাড়ির লাইনে ঢুকে যাই, মহাখালী টার্মিনাল থেকে আইতে হেল্পারি করি। তখন প্রথম আমি রাজীবের চাকরি যখন নিচ্ছি, তখন আমি জামালপুর, আমি তোর কোনো স্টপেজ চিনি না, খালি লোক ডাইকে ডাইকে উঠে জামালপুর জামালপুর।
কিন্তু এটার ভিতরে একটা ভাষা ছাড়তাম, আমি নতুন একটা ভাষা বাড়ি করছিলাম যে নাচে গানে ভরপুর চলো যায় জামালপুর, এভাবে কইয়া কইয়া যাত্রীকে উৎসাহ দিয়া গাইতে তুলতাম। মানে আপনি যে কাজই করতেন মোটামুটি এনজয় করে হ্যাঁ, করতেন। আমি খুব এনজয় করছি, আর আমার কাজের উপরে সবাই সন্তুষ্ট। একটা বিষয় খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, আমরা গল্পের যে জায়গাটায় আছি সেই জায়গাটায় যে ছেলেটি দাঁড়িয়ে আছে তার ব্যক্তিগত জীবনে সেকেন্ড ওয়াইফ এসছে। এটাকে হয়তো গল্পের জায়গা থেকে অনেকেই ভালো চোখে দেখছেন না, এটা তার জীবনে ঘটনা, এটা খুব স্বাভাবিক একটা ঘটনার মতো করেই এসছে। কিন্তু তার পেশার জায়গাতে সে শুরু করেছে হচ্ছে কি দিয়ে, বাদাম দিয়ে। তারও আগে বলি কচুর লতি থেকে। এই জায়গাটা ভুলে যাবেন না, কচুর লতি বিক্রি করতে করতে এমন হয়েছে যে তার চারপাশের গ্রামে আর কোনো কচুর লতি নাই, এবং সেই কচুর লতি তার কাছ থেকে কিন্তু তার আপন চাচারা, যেই চাচারা লক্ষ লক্ষ টাকার মালিক ছিল সেই সময়, তাকে এক পয়সা দিয়ে সাহায্য করেনি। কচুরলতি, বাদাম, চানাচুর বিক্রেতা, এবং তারপরে হচ্ছে রিক্সা ড্রাইভার, রিক্সা ড্রাইভার থেকে বাসের হেল্পারি। এই জায়গাটায় আমরা আছি এবং আমরা গল্প শুরু করেছি, কিন্তু এই জার্নিটা কোথায় গিয়ে দাঁড়ায় দ্যাট উইল বি অ্যাবসলিউটলি অ্যামেজিং, এবং আজকে রাতের ঘুম অনেকেরই হারাম হয়ে যাবে। চলুন তারপর। পরে আমি গাড়িতে ডিউটি করি, আমার ওই মাসটায় যাইয়া 200 টাকা কাস্টম দেয়, এই মাথায় এসে আমার 400-500 টাকা বেতন দেয়। আচ্ছা, আমি মোটামুটি গাড়িতে ভালো অবস্থায় মানে চাকরি করতেছি, খুব ভালো ইনকামও আসতে আসছে। তো একদিনকে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, মানে একটা ট্যাক্সি ক্যাপ্টার মাইরা দিচ্ছে। মাইরা দেওয়ার পরে তখন আমি মোবাইল ব্যবহার করি, বাসাও মোবাইল ব্যবহার করি। মোবাইল ব্যবহার করি পরে আমি ফোন করে কইলাম কি যে আমাদের গাড়িটা তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো আমি বাসায় আইতে আসছি। ও তো মানে শুই কান্দা শুরু করছে যে অ্যাক্সিডেন্ট করছে। আইসা দেখি কানতে কানতে নাক মুখ সব ফুলে ফেলাইছে, এত কানতে আসছে। তখন আমি মনে মনে ভাবলাম যে আমার এত ভালোবাসে, খালি শুনছি অ্যাক্সিডেন্ট করছি তাতেই এত কাঁদছে, ও আমার এত ভালোবাসে। তখন থেকে ওর উপর আমার আরো মানে মায়া তৈরি হলো, মায়া জড়া গেল, আরো ভালোবাসা এসে বললো যে যা, আমি জীবনে যা কিছুই করি আমি ওরে কোনোদিন ছাড়বো না। ও যদি আমার কোনোদিন ছাইড়া যায় আমি কোথায় ওরে যাইতেও দিব না। ও যেথায় যাবে আমি ওখান থেকে ওরে আমি খুঁজা বাড়ি করে নিয়ে আসবো। আমি এখন ওরে বলি যে তুই যদি কোনোদিন আমার ছাইড়া চলে যাস, তুই যা থাকতে পারবি না, তোর আমি খুঁজা লইয়াম, তুই কারোর কাছে যা থাকতে পারবি না। এখনো বলি, ও আমার কোনো সময় ছাইড়া যায়ও না। হয়তো একটু রাগারাগি আমাদের ভিতর হয়, কিন্তু ওই রকম না, আমাদের ভিতর ভালোবাসাটাই সবচেয়ে বেশি। মাশাআল্লাহ। তো আমি হেল্পারের থেকে হয়ে গেলাম সুপারভাইজার, মানে ওই তখন রাজিতেই। টাকা কালেকশন করে যে। হ্যাঁ। আচ্ছা, তো আমার কালেকশন দেখিয়া মানে ড্রাইভার মালিক তার আশ্চর্য হয়ে গেল যে আমরা এতদিন ইনকাম পাইছি, কিন্তু ওদের থেকে ওর হাতে ইনকাম প্রতিদিন 1500-1000 টাকা বেশি আসতে আসছে। তো আমার একটা পার্মানেন্ট চাকরি হয়ে গেল। চাকরি হয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমাদের গাড়িটা ডিস্টার্ব দিল। ডিস্টার্ব দেওয়ার পরে আমি যা কিছুই মানে টাকা পয়সা কামাইতেছি, ঘরের মাল সামারা কিনতে আসছি, বাড়িতে ফাটাইতেছি, খাইয়া লইয়া সমান সমান, মানে প্রতিদিনের টাকা প্রতিদিন শেষ। তো গাড়িটা ডিস্টার্ব দিয়া প্রায় 1 মাসের মতন গাড়িটা বসে ছিল। মানে আবার আমার সেই খারাপ অবস্থানে চলে আসলাম, আবার 1 মাস গাড়িটা ডিস্টার্ব দিয়া। তো আধা কেজি চাল কিনলাম, আধা কেজি চাল কিনে দেওয়ার পরে বাসা লয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওই চাউল দিয়া ভাতের মার দিয়ে আবার ওইটা ভাত খাইছি, তরকারিটাও কিনতে পারিনি, আধা কেজি চাল কিনে নিয়ে গেছি। পরে এইভাবে চলতে আসছে। এইভাবে 1 মাস কাটাইলাম। তার ভিতরে ওরে নিয়ে চলে গেলাম নরসিংপুর, মহাখালী ছাইড়া দিলাম। মহাখালী ছাইড়া দিয়ে নরসিংপুর গেলাম। নরসিংপুর যাইয়া ওর দুলাভাই আর ওর বোন থাকে, তাদের কাছে উঠলাম। তো ওই গার্মেন্টসে চাকরি নিল, আমিও চাকরি নিলাম। কিন্তু আমার আর চাকরি ভাল লাগে না। আমার গাড়ির যে কাঁচা টাকাটা, এটা আমার মানে খুব হয়ে গেছে যে এত টাকা পাই আর এখন গার্মেন্টসে চাকরি করবো 2000 টাকা বেতনে, ভাল লাগে না। আমি গার্মেন্টসে করবো না, আমি গাড়িতেই করব। তো আমি ওখান থেকে গাড়িতে আইসা পড়ি। তখন কোরবানির ঈদের সময় চলে। 1 সপ্তাহ আমার পেটে কোনো ভাতও যায় নাই, আর এই 1 সপ্তাহে আমি শুধু পানি খেয়েছিলাম। কেন? আমার কোনো চাকরি নাই, গাড়ি ডিস্টার্ব, চাকরি খুঁজতে আসছি, পাইতে আসছি না। আমি মহাখালী টার্মিনাল এভাবে করতে আসছি, চাকরি না খুঁজ গিয়া, চাকরি না বাড়ি করে গিয়া আমি তো বাসাও যাইতে পারতেছি না। বাসা যাই কি করবো? আর ওরা তো রাখছি ওর বন্ধুল আবার কাছে, মামা তো বন্ধুল ভাই আর কি, ওদের কাছে রাখছি যে ওখানে আসলেও তো খাইতে পারবে, কিন্তু আমি তো একটা ব্যবস্থা করতে হবে আমার চাকরির। আর না বাসা ভাড়া কিভাবে দেবো? বাসা তো আমাদের আলাদা। পরে যাই হোক 1 সপ্তাহ পরে আমার আবার গাড়ি ঠিক হয়ে গেল, আমি আবার গাড়িতে ডিউটি করি। এই অবস্থায় গাড়িতে করতে 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 আর গাড়িতে মালিকে আবার একটা লোক দিল, ও একদিন আমি একদিন। তো আমি গাড়ির ভিতর বসে আমি আবার তরকারির ব্যবসাও শুরু করলাম। মানে জামালপুর মাহমদপুর পর্যন্ত যাইতাম, মাহমদপুর পর্যন্ত। ওইখান থেকে আপনার মরিচ, তারপরে আপনার বেগুন, এগুলা কিনে কিনে আন গিয়া
মহাখালী একটা দোকানে সাপ্লাই দিতাম। মানে আমার একদিকে 2 কামাই হইতো, ওদিক থেকেও দেখা গেছে 500-600 টাকা ইনকাম হইতো, গাড়ির থেকেও 1000-1500 টাকা পাইতাম, ডেলি 2000-2200 টাকা আমার তখন ইনকাম হইতে আসছে। একদিন পর পর ডিউটি, তো হঠাৎ করে ওই মালিকটা মারা গেল। ওই গাড়ির মালিকটা যখন মারা গেল, ওনার নাম ছিল রিপন সাহেব। মারা যাওয়ার পরে আমার ওর গাড়ির চাকরি বাকরি বাদ হয়ে গেল। বাদ হয়ে যাওয়ার পরে এর ভিতরে আমার ওই বাবুটা আসলো, ওর পেটে আসলো। আসার পরে ওরা দেশে পাঠাই দিলাম, আমি ও দেশে চলে গেলাম। দেশে যাই আমি আবার হোটেল শুরু করলাম, মানে সিঙ্গারা বানাই, পুরি বানাই, পেঁয়াজু বানাই, বুট বানাই, এগুলার ব্যবসা শুরু করলাম। তো মোটামুটি দেশে 3-4 মাস করলাম, কিন্তু তেমন একটা সুবিধা না, তেমন একটা ভালো লাগে না। পরে ওখান থেকে আবার আমি ঢাকা চলে আসলাম। ঢাকা আসার পরে ঢাকা এসে আমি আবার চাকরি নিলাম গার্মেন্টসে। চাকরি নিলাম, আমরা 2 ভাই একসাথে থাকি, ছোট ভাই আয়রনম্যান, আমি অপারেটর। আর ওরে পাঠা দিলাম দেশে, ওর তখন 7 মাস চলে। তো 7 মাস চলে তখন, তারপরে ও ওদের দেশে গেল। পরে মেয়েটা হওয়ার পরে আমাকে ফোন দিল। তো দেশে যাওয়ার পরে আমার ওয়াইফরে বলে যে এই ছেলে আর জিন্দিগি তো আসবে না, বরিশালের ছেলে, এই ছেলে আর কোনোদিন আসবে না, তুই জীবনে শেষ হয়ে গেলি। তোর তো একটা ইয়া ছিল, মানে ও বিশ্বাস আসছিল আমার উপরে যে না সে আসবে। ও তখন এই কথাটা বলতো যে না আসবে আসবে, এই একটা কথাই বলতো। তো তখন তো আমার ডিউটি চলতে আসছে, আমি চাকরি নিচ্ছি, নতুন চাকরি, 2 মাস চলে। আমি যদি এভাবে যাই তাহলে চাকরিটা নাও থাকতে পারবে। আর গার্মেন্টসটাও খুব ভালো গার্মেন্টস। তো আমি লাঞ্চ শিফটের আগের থেকে বলে রাখলাম যে ভাই আমার তো একটা মেয়ে হয়েছে, আমার ভাই বেতন পাওয়ার পরে আমার ছুটি দেওয়া লাগবে। তো আমি 41 দিনের মাথায় গেলাম। আমি যেদিনকে গেছি সেদিনকে আমি আমার মেয়ে নিয়ে চলে আসলাম। আসার পর আমরা ওই বাসায় থাকি। থাকার পর আমি ওইখানে চাকরি করি। তো আমি এক সময় ওই চাকরি দিয়া, ওই টাকা দিয়ে আমার সংসারটা চলতে আসে না। আমি যে বেতন পাই, রুম ভাড়া দিয়া, মেয়ের দুধ কিনা আমি চলতে পারতেছি না। পরে আমি চাকরিটা আবার ছেড়ে দিয়ে আমি আবার গাড়ির লাইনে চলে আসি। তো গাড়িতে এখন আমার ঠিক মতো চাকরিও থাকে না, কেউ আমার পছন্দও করে না। যে ড্রাইভারটা ছিল সে ড্রাইভারটাও মারা গেছে, মালিকটাও মারা গেছে। এখন আমার মানে খুব খারাপ অবস্থা যাইতে আসছে। তখন আমার আর একটা ড্রাইভার পরিচয় হলো, সিরাজ ভাই নাম। তার সাথে আমি ভাড়া কাটতে আসছি গাড়িতে, মাদারগঞ্জ। তো সেও আমার ভাড়া কাটা দেখিয়া তার খুব পছন্দ হইলো। পছন্দ হওয়ার পরে আমি তার সাথে অনেক দিন ভাড়া কাটতে আসছি। এর ভিতরে আবার গাড়িটা ডিস্টার্ব, গাড়িটার কাজ চলতে আসছে, কিন্তু আমার তো কাজ ছাড়া চলবে না, আমার তো কাজ করতে হবে। আমার দৈনিকের থেকে আমি দৈনিক, আমার তো সংসার অনেক বড়, বাপ মা দেখতে হয়, আমার ভাই বোন লেখাপড়া করে তাদেরকে দেখতে হয়, নিজের সংসার, আমার নানি আসছে তার কম বেশি দেখতে হয়। আমি তো এভাবে চলবে না। পরে আমি এই রোজার মাস তখন আমি আমার এক বন্ধুর ফ্যাক্টরিতে আমি কন্ট্রাক্টে কাজ নিই। কন্ট্রাক্টে মানে ডে নাইট কাজ চালাই। আমার আন্ডারে আপনার 18 জন অপারেটর দিয়ে আমি কন্ট্রাক্টে কাজ নিয়ে আমি অপারেটর দিয়ে আর একটা রেট দিয়ে কন্ট্রাক্টে করাই। তো এইভাবে চলতে কি কাজ এটা? এটা হলো আপনার বেল্টের কাজ। বেল্ট বলতে? কোমরের বেল্ট। ও আচ্ছা, কোমরের বেল্ট। কোমরের বেল্টের কাজ। আচ্ছা। তো এইভাবে এত কাজের চাপ, তখন আমি ডে নাইট কাজ করি। তখন আয়সারাও নিয়ে গেলাম। তখন আমার বাচ্চাটা 6 মাসের মতন বয়স। তো আয়সারে নাইটে কাজ করাই। বাচ্চা ওই ওর ফ্যাক্টরির ভিতরে একটা বিছনা করে বাচ্চারে ঘুম পড়াইয়া আমি ওর দিয়ে কাজ করাই নাইটে। আমিও নাইটে করি, দিনেও করি, মানে দিনটা 24 ঘন্টা আমি ওখানে উপস্থিত, আমি কাজ করতে আসছি। আর ওরা দিয়ে শুধু নাইটে করাই। তো এভাবে 31 দিন নাইট করলাম আমি, ডে নাইট 24 ঘন্টা, 31 দিন টানা। একটানা। আমার ওয়াইফ তো পাশে আছে, যদি মিথ্যা কথা বলে জিজ্ঞেস করে দেখেন। এবং আমার মেয়েটা ওর যে ফ্যাক্টরির ফ্লোরে শোয়াই ফিয়া ওই নাইটে কাজ করতো আমার সাথে। এইভাবে 31 দিন। তার ভিতরে মাত্র আমরা ওই যে 3টা পর্যন্ত কাজ চলতো, 3টার তো আবার 8টা পর্যন্ত একটু ঘুমাইতাম, এই ঘুম। এভাবে 31 দিন ওইখানে খাওয়া, ওইখানেই গোসল, ওইখানে সবকিছু। 31 দিন আমি আর বাসায় যাইনি, এভাবে কাজ চললো। তো ঈদের ছুটি আসছে, রোজার ঈদের ছুটি আসলো। আসার পরে এলা বিল ঠিল মোটামুটি ওর কাছে প্রায় 2-2.5 লাখ টাকার মতন বিল জমছে। আচ্ছা।
ওই কন্ট্রাক্টের কাজ, আচ্ছা। সাথে ওই যে অপারেটররা যারা দিয়ে কাজ করাইছি তারা বিল পাবে। তো এটার ভিতরে আমার লাভ হয়েছে মাত্র 18,000 টাকা। এই টানা 31 দিন ভাবে কাজ করে? জি, আচ্ছা। আমার 18,000 টাকা লাভ হয়েছে, আর বাকি টাকা হলো সব কন্ট্রাক্টের পোলাপানের। তো ছুটি যেদিনকে দেবে সেদিনকে আমার টাকাটা দিতে আসছে না, আমার টাকা দেয় না। আমি কি তুই আমার যদি টাকাটা না দেস তাহলে তো এই যে কন্ট্রাক্টের পোলাপান দিয়ে কাজ করাইছি এরা যদি আমার একটা করে ঘুষিও দেয় তাহলে তো আমি মারি নিচে চলে যাব। আর আমার মেয়েটারে তোর ফ্লোরে ঘুম পড়াইয়া আমার ওয়াইফরে দিয়ে কাজ করাইছি, তুই আমার টাকাটা দিয়ে এমন করিস না, তুই তো আমার বন্ধু মানুষ, দে আমার টাকাটা দিয়ে দে। ও আমার টাকা না দিয়ে আমার একটা ধাক্কা দিল, বুকের ভিতরে ধইরা ধাম করে একটা ধাক্কা দিচ্ছে। আমি কই ভাই তুই আমার ধাক্কা দাস যা কিছুই করস, তুই ভাই আমার টাকা দেশ না দেশ, কন্ট্রাক্টে যা পোলাপানরে কাজ করছ ও টাকাটি দিয়ে দে, আমার মার খাওয়াইস না। পরে তাও দিতেছে না। পরে আর বড় ভাই এসে বড় ভাইরে কইলাম, কওয়ার পরে আল্লাহ কন্ট্রাক্টের টাকাটা দিয়ে দিল, কিন্তু আমার টাকাটা দিল না। আমার 1 টাকাও দিল না। আমি 18,000 টাকা পাবো, 1 টাকাও দিল না। আমি বাসায় কিছু করতে পারলাম না, আমার মেয়েটার লেগে আমি কিছু করতে পারলাম না, 6 মাসের বাচ্চা। তাও বন্ধুর কাছ থেকে? জি, তখন টাকাটা দিল না, পরে ও টাকাটা দিল, আমি চলে আসলাম। আসার পরে বাসায় গেলাম, বাসার পরে আল্লাহ তার 2 দিন মানে বন্ধর দিন, যেদিনকে বন্ধ হয়েছে সেদিনকে চলে আসলাম, বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর আল্লাহ ভাই আমার কইলো কি মার্কেট করবা না? আমি কই না, টাকা তো দেয় নাই। পরে মায়ের মুখের দিকে থাকাই আমার খারাপ লাগলো যে আমার একটা মেয়ে, আমি এত কাজ করলাম, তুই আমার টাকাটা দিলি না, দেখে কিছু একটা করা যায় নাকি। পরে আমি মহাখালী টার্মিনালে গেলাম। টার্মিনালে যাওয়ার পরে আমি একটা গাড়িতে যাই দিয়ে একটা বন্ধ গাড়ি, মারা এই মাথা তো ওই মাথাটা খালি ধাক্কাইতে আসছে, আর যাত্রী টার্মিনালে যাত্রী ভরা, কিন্তু গাড়ি নেই। এই অবস্থা, যাত্রীর মাথা যাত্রী খাইতেছে, গাড়ি নেই। অনেক গাড়ির মালিক মহাখালী এই মাথার তার এই মাথাটা খালি ধাক্কায়, গাড়ি স্টার্ট করতে হয় না, গাড়ি স্টার্ট হয়ই না। তখন আমি মোটামুটি গাড়ি চালাইতে পারি, মোটামুটি আমি পারি চালাইতে। তা আমি আমার একটা সাহস আছে যে আমি জামালপুর আপ ডাউন করতে পারবো, এরকম একটা সাহস আছে। তো ড্রাইভারের গাড়িটা স্টার্ট করতে পারলো না। পরে আমি বললাম যে আপনি তো অনেক সিনিয়র ড্রাইভার, গাড়িটা স্টার্ট করতে পারেন না। তা আল্লাহর রহমতে আমি যদি বহি, আমার আল্লাহর কাছে একটা বিশ্বাস আছে, তখন আমি বিশ্বাস করি সবসময় আল্লাহকেই বলাই, আল্লাহ দেখবে আমারে। তো আমি এই কথাটা বললাম যে আল্লাহ যদি রহমত করে, আল্লাহর রহমতে আমি যদি বহি গাড়িতে, গাড়ি স্টার্ট হবে। তা আমি গেছি, যাই বসছি, বিশ্বাস করবেন কিনা যায় না, গাড়িটা মনে হয় 2 হাত যায় নাই, 2 হাত যায় নাই, গাড়িটা ধাক্কা দিচ্ছে, গাড়ি স্টার্ট হয়ে গেছে গা। এখন যখন গাড়ি স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হওয়ার পরে গাড়িটা গরম করে আমি নামছি। নামার পরে ড্রাইভার করলাম যান, গাড়ি লইয়া যান গা। আর মালিকে কইতে আসছে, কয় না গাড়ি লইয়া তুমি যাইবা। ওই গাড়ির মালিকে কয় গাড়ি এই মাথা তো ওই মাথা পর্যন্ত ধাক্কালাম, গাড়ি স্টার্ট করতে পারলাম না। আমিও একটা ড্রাইভার, আমি গাড়ির মালিক হয়েছি, আমি পারলাম না, ও পারলো না, তুমি এই গাড়িটা স্টার্ট করলা, এই গাড়ি লইয়া তুমি যাইবা। পরে কয় না, আমি আরেকজনের পেটে লাথি মারতে রাজি না। ও তো একটা ড্রাইভার, ও তো আপনার একটা আশা আছে, ওর তো বউ বাচ্চা আছে, আশা আছে, ইনকাম করে বউ বাচ্চা নিয়ে খাবে, আমি এটা করতে পারবো না। পরে কয় তা আমার তো সুপারভাইজারও নাই, তাহলে তুমি সুপারভাইজারি করে যাও। আমি কই এইটা পারি। পরে যাই হোক, আমি সুপারভাইজারি করে গেলাম, আপ ডাউন করে আইসি। ওই টিপ গেছিল, আমি 44,000 টাকা টিপ গেছি জামালপুরে। 44,000 টাকা? জি। আচ্ছা। 500 টাকা করে সিট, 50টা সিট, সাদে নিচ্ছি 300 টাকা করে, খাড়াই নিচ্ছি 300 টাকা করে। আমি 44,000 টাকা টিপ গেছি। যাওয়ার পরে ওখান থেকে যখন ঘুরে আসলাম, আসার পরে মালিকেরা দিলাম টাকা টুকা, খরচা মরচা সব বাদ দিয়া মালিকেরা প্রায় 36,000 টাকার মতন দিচ্ছি। তখন তো তেলের দাম কম, তখন এখন তো ডিজেল আপনার 62 টাকা লিটার। জি। আর আগে ছিল তো 31 টাকা লিটার, তখন এই কাহিনী। তখন তেল দিয়া সবকিছু দিয়ে ঢেয়া 36,000 টাকা আন গিয়া মালিকেরা দিচ্ছি। ড্রাইভারেরও বেতন দিই নাই। ড্রাইভারে কয় যে এখান থেকে 15,000 টাকা ইনকাম দিই, আর 21,000 টাকা আমরা বেতন দিই। আমি কই না, আমি মালিকের সব টাকা দেবো, সে বেতন দেবে। আমি চুরি করতে রাজি না। আর আমার গাড়ির জীবনে আমি কোনোদিন চুরি করি নেই, আমি কোনোদিন 1 টাকা চুরি করি গিয়ে আমি আনি নেই। আমি হারাম পয়সা আমার বাচ্চারা খাওয়াই নেই, আমার ফ্যামিলিরও খাওয়াই নেই। আমি হালাল পথে কামাইছি। ওই যে গাড়িতে বসে আমি মরিচের ব্যবসা করছি, আমি এই বেগুনের ব্যবসা করছি, এইরকম করে আমি চলছি, কিন্তু হারাম পয়সা আমি খাইনি। আনকে দেওয়ার পরে আমার মালিকে কইতে আসছে, তুমি বেতন রাখে আমার ইনকাম দাও। আমি কই না, আপনি আমার ঘরে বেতন দেন। পরে মালিকে আমার দিচ্ছে 10,000 টাকা, ড্রাইভারে দিচ্ছে 10,000 টাকা, আর মালিকে ইনকাম দিচ্ছে 16,000 টাকা। পরে আমি ড্রাইভারে কইলাম, দেখছেন আপনি তো কইলেন যে 15,000 টাকা ইনকাম দিয়ে আমরা 21,000 টাকা লইয়া যাই, আমাকে টাকা মালিকে কম দিচ্ছে,
আমাকে তো কমতে নাই, তাহলে এই কামটা কি করলেন? পরে ওই মালিকের গায়ে তো আমার চাকরি হয়ে যায়। আচ্ছা, তা আমি চাকরি করি না, আমি চাকরি না করে গিয়া ওই যে আমার ধাক্কা দিচ্ছে, আমার যে আমার মানে যে ফ্যাক্টরিতে কাজ করি আমি টাকা পাবো, ওই যে আমার ধাক্কা দিচ্ছে, আমার খালি এটা মানে আমি কিছু একটা ওইটা দেখাবো, ওই যে আমার ধাক্কাটা দিল আমি ওর উপর উঠটা দেখাবো, আল্লাহ জানি আমার উড়ায়। ওই বেল্টের ফ্যাক্টরি আপনার হ্যাঁ। বন্ধু? তখন ওই যে সিরাজ ভাইয়ের লাগে পরিচয়, তার লাগে আমি কাজ করতেছি। ওই সিরাজ ভাই একদিন ওই বেল্টের অফিসে গেছিল, ওই ইসে সিরাজ ভাইটাকে? কন্ট্রাক্টে কাজ করি। সিরাজ ভাইটাকে? এই যে আমার ড্রাইভার। ও আচ্ছা আচ্ছা, মানে যে ড্রাইভারের আপনি গাড়ি স্টার্ট করে দিলেন। হ্যাঁ, হ্যাঁ। গেছে, যার পরে সে দেখে আমার কইতেছে কাজ চাপ, মানে কাজ প্রচুর চাপ দেখে কয় যে এই ফ্যাক্টরি দিলে কয় টাকা খরচ হইতে পারে। আমি কই যদি আমরা 4টা মেশিন দিয়ে শুরু করি, 4টা মেশিন দিয়ে শুরু করলে আমাকে 1300 টাকা হয়ে যাবো। পরে কয় আমি যদি তোর ফ্যাক্টরি দিয়ে দিই তুই কাজ আনতে পারবি? তখন তো আমি কাজ করি, কিন্তু তেমন একটা পরিস্থিতি নাই। তারপরে আমার জানি কেমন জানি একটা ভিতরে একটা এসে বললো সাহস যে, আমি এসে পারবো। আচ্ছা, আমার একটা বিশ্বাস আছে নিজের উপরে যে আমি পারবো। আর আমি তো এই পর্যন্ত কোনো কাজে যে আমি ফেল হই নাই, আমি সাকসেস হয়েছি যে কোনো কাজে। তো আমি গেলাম, যাওয়ার পরে সিরাজ ভাই ছোট্ট একটা দোকানের মতন একটা রুম নিল, রুম নেওয়ার পরে 4টা মেশিন কিনলো। 4টা মেশিন করার পরে আমরা ওই 4টা মেশিন দিয়ে ফ্যাক্টরি স্টার্ট করলাম। আচ্ছা। তো প্রথম প্রায় 15 দিন কোনো কাজ নাই, খালি আল্লাহরে বলাইতেছি, আল্লাহ আর একটা লোকের দিয়ে আমি টাকা খরচা করাইয়া মেশিন কেনাইলাম, এখন যদি আমি কাজ কাম না পাই, আল্লাহ তার কাছে আমি একটা হয়ে যাবো, দেন হয়ে যাবো, তার কাছে আমি একটা খুব খারাপ একটা জিনিস না। তো এইরকম খালি আল্লাহরে বলাইতেছি ঘুমাইয়া। আমার আল্লাহ বলানো ডাক দেখে রাত্রেবেলা ওই ঘুমাইতে পারতো না, আমার ওয়াইফ ঘুমাইতে পারতো না, খালি আল্লাহরে বলাইতাম যে আল্লাহ কিছু একটা কইরা দাও, কিছু একটা কইরা দাও। তো আমার প্রথম কাজটা ঢোকে হলো 2100 পিস। 2100 পিস বেল্ট? হ্যাঁ, 2100 পিসের একটা বেল্ট ঢোকে। এই কাজটা ছিল আপনার আবদুল্লাহপুর আর সুজ গেটের মাঝখানে একটা ফ্যাক্টরি, JKR। আমি আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি আবারও শৈশব, সেটা হচ্ছে কারণ এখন থেকে আপনারা ভুলে যাবেন অনেকেই। ওইটা মনে রাখলে আপনাদের মনে হতে পারে যে মানে পসিবল কি জীবনে। কচুল্লতি বিক্রেতা, হ্যাঁ, এমন বিক্রি যে আশেপাশের 4-5টা গ্রামের মধ্যে আর কোনো কচুল্লতি নাই যে কচুল্লতি বিক্রি করে ওর পেটে ভাত যেত। জসিম, সে এখন হচ্ছে কোনো একটা কারখানায় কোনো কিছু একটা শুরু করছে, এইরকম একটা স্টার্টিং ফেজে। ঠিক আছে, প্লিজ ওই অতীতটা ভুলে যাবেন না। হ্যাঁ, বলেন তারপর। পরে ওই কাজটা ঢোকলো, ঢোকার পরে ওই কাজটা আমি এমনভাবে কইরা দিলাম, ওনরা আমার কাজ দেখিয়া পাগল হয়ে গেল। পরে আমার কয় তুমি আগে কোথায় আসছিলা, এত সুন্দর কাজ তোমার হাতের। পরে আমি তাদের সার্কইয়া বলাইতাম, এখনো তাদের সার্কইয়া বলাই। তো ওই JKR ওই কাজটা দেওয়ার পরে একটা কাজ আসলো, ওই কাজটা আসলো ভাই দ্বারা ডিউসেস এক বাইং অফিসের। এই কাজটা এই বাইং অফিসের এই মালটা আসছিল আমরা চায়নার থেকে, চিকুন একটা বেল, অ্যাক্সিয়াম বেল, চৌর অ্যাক্সিয়াম, মেয়েদের বেল। তো এই মালটার 3 পাশে আসলো 3টা রিফিট, কিন্তু বাকলটা যে আসছে বাকলটায় জং ফুরে গেছে। এখন এই বাকলটার পাল্লাইতে পারতেছে না, বাকল পাল্লাইতে গেলে আপনার রেক্সিনটা কাটা যায়, বাকল পাল্লাইতে গেলে রেক্সিনটা কাটা যায়। এখন ঢাকা সিটির ভিতরে এমন কোনো জায়গা নাই যে সে না দেখছে এই বাকলটা চেঞ্জ করার লেগে, কোথাও পায় নাই। কিভাবে জানি আমার নাম্বারটা পাইছে। তো সেদিনকে আমার মা দেশের থেকে আসছে, আমি এবার আমার মায়ের গাবতলি গেছি আনতে। মালটা 39,000 মাল আসছিল। তো 39,000 মাল আসছিল, তখন ওই ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পর আমার কইলো আপনি কি জসিম বলছেন? আমি কি জি আমি জসিম বলছি। কয় আমি ভাই দ্বারা বাইং অফিস থেকে বলছি, তো আপনি কি আসতে পারবেন? আমি কই স্যার আমি তো আসতে পারতেছি না, আমি তো গাবতলি আসছি, আমার আম্মাকে নিতে আসছে, আমার আম্মা আসছে দেশের থেকে। তখন বললো তাহলে আপনি একটা কাজ করেন, গাবতলি আসছেন? হ্যাঁ। কয় আমার গাড়ি ছিল মিরপুর 1 নম্বরে, আমি গাড়ি ফাড়াইতে আসছি। পরে আমি কইলাম সে গাড়ি কেন ফাড়াবে, আমি চিনি না জানি না, আন্তাজে যাবো, এটা আবার কি আমার কি নিয়ে মারে না কি করে। তারপর আমি সাহস করে গেলাম, গাড়ি পাঠাই দিল। গাড়ি পাঠানোর পরে গাড়ি পাঠাইছে। তো গাড়ি পাঠানোর পরে আমরা গাড়ি তুললাম, মায়ের বাসায় পৌঁছে দিয়া আমি বাইং বসে আসলাম। আসার পরে আমি সামনে বসলাম, স্যারের সালাম দিলাম, সালাম দেওয়ার পরে সামনে বসলাম। বসার পরে আমার কয় আপনি কি জসিম সাহেব? আমি কই জি। পরে আমার সে মাথার চান্দের থেকে পায়ের তারা পর্যন্ত মাপলো। তখন তুমি অনেক শিখ না, আমার দেখতে আমার পোশাক আশাক একদম খারাপ বাজে। তো দেখার পরে সে আমাকে তেমন একটা পছন্দ করলো না। তো আমাকে সে বেলটা বাইর করে দিল। বাইর করে দেওয়ার পরে কিন্তু সেই বেলটা লইয়া কোথাও বাদ নাই যে ঘুরছে এটা ঠিক করার লেগে। দেওয়ার পরে আমার কইলো 39,000 মাল আসছে, আপনি কয়দিনের ভিতর দিবেন?
তখন আমি বললাম যে স্যার 39,000 মাল, এটা কি করতে হবে? কয় রিফিটটা খোলার পরে বেল নষ্ট হইতে পারবে না, রিফিটটা খুলবেন, খোলার পরে বাকলটা দেবেন, বাকলটা আমি ডাইং করে দেবো, আবার নতুন করে রিফিট লাগাই দিবেন। কয়দিন নেবেন সময়? তখন আমি বললাম যে স্যার আমার 10 দিন সময় দিবেন। সে টেবিলের উপরে একটা বাড়ি দিয়া আমাকে একটা খারাপ বাসা একটা গালি দিয়া সে চেয়ারের থেকে দাঁড়াই গেল। দাঁড়ায় যাওয়ার পরে আমি আবার ওগুলো প্রশ্রয় দিতাম না, যে আমাকে যদি কেউ অন্যায়ভাবে গালি দিত আমি সাথে সাথে তাকে আমি মানে ধরতাম যে কেন আমাকে গালি দিলেন, কি আমার অপরাধ। আমার আবার এটা অভ্যাস ছোটবেলা থেকেই, সাথে সাথে ধরি। তো যখন সে দাঁড়াই গেল আমিও দাঁড়াই গেলাম। দাঁড়াই যাওয়ার পরে সে কয় আমার এই মালটা আমি ঢাকা সিঁড়ির ভিতরে এমনকি চট্টগ্রাম পর্যন্ত আমি দেখছি, এমন কোনো জায়গা নাই বাদ তুইছি, সবাই কইছে 6 মাস 4 মাস 3 মাস, তার নিচে কেউ পারবে না, আর তুমি 10 দিনের ভিতর করে দিবা। এবং এই মালটা তৈরি করছে চায়না পর্যন্ত সে বইলা দিচ্ছে যে আমার পক্ষে করা সম্ভব না, আর তুমি কিভাবে 10 দিনের ভিতর কাজটা করবা? ফাইজলামি করতে আসছো? আমি বললাম স্যার আমি কিভাবে করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি তো এটা আপনাকে বলবো না। আমি কিভাবে করব? আমি তো জসিম, আমি তো আপনা না, আমি জসিম, আমি কিভাবে করবো এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। আপনার দিলে দেবেন, না দিলে না দেবেন, কিন্তু আপনি খারাপ ভাষায় আমার বাপ মা তুল্লা কেন বকা দিবেন? আপনার তো এই অধিকার তো আমি আপনাকে দিই নাই, আপনি কেন বকা দিবেন? মানে আমিও এক পর্দায় উত্তেজনা হয়ে গেলাম। তখন সে ঠান্ডা হইলো যে না এটা তো ঝাল মরিচ, দেখতে খারাপ দেখা যায় কিন্তু মরিচটা তো ঝাল। যখন আমি উত্তেজনা হয়ে গেলাম, হওয়ার পরে সে ঠান্ডা হয়েছে, আমিও ঠান্ডা। পরে কয় তুমি এটা কিভাবে করবো আমার একটু বইলা যাও। আমি কি না আমি বলবো না আপনাকে, কিন্তু আপনি এটা কইরা দিব যদি আপনি 10 দিনের ভিতর মাল না দিতে পারি আপনি 500 টাকার এক্সট্রা মানেন, এক্সট্রামের ভিতর সিগনেচার করে আপনার সাথে আমি কাজ করবো, এক্সট্রামের ভিতর সিগনেচার করে কাজ করবো। যদি আপনার আমি না দিতে পারি তাহলে আমার ফ্যাক্টরিটা আপনার, আর যদি দিতে পারি তাহলে আপনি আমাকে কাজের বিল দিয়ে দিবেন, আপনার কিছুই আমার দেয়া লাগবে না। পরে সে আমার কথা শুই না তারও মানে এখন অন্যরকম মানে লাগতে আসছে। পরে কয় ঠিক আছে নেও, তো রেট বলো। আমি কি রেট আপনি কত দিবেন বলেন? কয় তুমি বলো। তখন তো আমার ফ্যাক্টরি নতুন, কিন্তু আমি প্রথম ওই মাসে আর কি 15 দিনের মাথার কাহিনী আর কি, যে মাসে ফ্যাক্টরিটা চালু করছি। তখন আমাকে বলো তুমি বলো। আমি কই না আপনিই বলেন। কয় তুমি কাজ করবো তুমি বলো। তো আমার রেট সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই, আমি রেটটা দিচ্ছি মাত্র 3 টাকা করে পার পিস। তা আমি চিন্তা করতে আসছি 39,000 বেল করবো, 3 টাকা করে হইলে পরে আমার 1,20,000 টাকার মতন আসবে। আমার লাগবো সর্বোচ্চ 1 সপ্তাহ, আমার টার্গেট এইটা। কিন্তু পরালা আমার বললো যে তুমি কিভাবে করবা, এই রিফিটটা কিভাবে খুলবা, খোলাটা হলো মেইন প্রবলেম। এই কারণে কেউ খুলতে পারে না দেখেই ওই যখন প্লাস দিয়ে খুলতে যায় বেলটা খাইটা যায়। এই কারণে সবাই টাইম চেয়েছে 6 মাস 4 মাস 3 মাস, কিন্তু আমি টাইম নিচ্ছি মাত্র 10 দিন। যাই হোক, পরে আমি তাকে বললাম যে আমার এটার জন্য একটা মেশিনের টাকা দেওয়া লাগবে। তো একটা মেশিন কিনবো, মেশিনটার দাম হলো 30,000 টাকা। এই টাকাটা আপনি আমার এই বিলের ভিতরে ধরতে পারবেন না, বেল্টের বিলের ভিতরে ধরতে পারবেন না। তো আমি মেশিনের কথা কইছি, কিন্তু এরকম কোনো মেশিন নাই। আচ্ছা, আমি হুদাই কইছি মেশিন। তো আমি চিন্তা করলাম যে আমি যদি টেকে না নিই, আমি এই রেটের থেকে যদি আবার মানে রেটটা তার কাছে কম হয়ে গেছে মনে হইতেছে, আমি নগদ বুঝতে পারলাম। তখন আমি একটু ঘুরাইলাম যে আমি যদি এই টাকার থেকে প্লাস অনেক কিছু কিনি তাহলে অনেক টাকা খরচ হয়ে যাবে, তা আমি আবার একটু ঘুরাই। তো ঘুরানোর পরে আমি বললাম 30,000 টাকা দেবেন এক্সট্রা, এটা হলো আপনার একটা মেশিন কেনার লাগিয়া। এই কথা বললাম, বলার পর উনি আমার 30,000 টাকা নগদ দিয়ে দিল, দেওয়ার পরে মালও দিয়ে দিল। এখন আমি যাইয়া প্রথমে 2টা প্লাস কিনছি, কিন্তু প্লাস দিয়ে খুলতে যাই আমি মক্কেল হয়ে গেলাম। হায় হায়, আমি এখন এটা কি করব, আমি কি করলাম, আমি বেটার লাগে এত বড় একটা চ্যালেঞ্জ করলাম, প্লাস দিয়ে খুললো তো আমি 6 মাসও খুলতে পারবো না। হায় হায়, মাথা আমার হ্যাং হয়ে গেল গা। হায় হায়, কি করলাম, মানে পাগল হয়ে গেলাম গা। তো আমি 1 প্যাকেট সিগারেট কিনলাম। 1 প্যাকেট সিগারেট, আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 3 ঘন্টার ভিতরে 1 প্যাকেট সিগারেট খাইয়ে ফেলাইছি। এত পরিমাণ আমার ভিতরে টেনশন যে আমি কিভাবে এটা করব আর কিভাবে এটা উদ্ধার করব। আমি তো একজনের কাছে ছোট হয়ে যেতে আসছি, আমার জীবনও তো আমি কোনোদিন নত হয়নি, আমার মাথাটা নত করেই নাই কোনো কাজ। আজকে আমি নত হয়ে যাবো না, আমি নত হবো না, এটার ভিতরে আমি এই কি করা যায় দেখা যাক। তো 3 ঘন্টার পরে আমার হঠাৎ করে মনে হয়েছে যে আপনি যে রড কাটে আমাদের যে শ্রেণী দিয়া আতর দিয়া বাইরে রড কাটে, আমার এই জিনিসটা আমার ব্রেনটা ধরাই হেলাইলো। তখন আমি ওইটা কি করলাম, একটা ফ্ল্যাট বার লইলাম, আর মোটা দেখে একটা প্লেন শিট লইলাম।
ওই ফ্ল্যাট বারের এক মাথা চুক্কা কইরা ওই প্লেন সিটটার লাগে ঝালাই করলাম, আর একটা শ্রেণী বানাইলাম, পাতলা শ্রেণী, আর ফ্ল্যাট বারলাও পাতলাই লাগাইলাম, নিচে মোটা, উপর দিয়ে আর কি পাতলা, যাতে বেলটা ঢুকাইয়া আমি হাতত দিয়ে একটা বাইরে দেবো যাতে কাইটা দিতে পারে। তো এটা করলাম 100 টাকা দিয়া, 100 টাকা দিয়ে বানাইছি। বানানোর পরে এটার আমি আবার এই কামারের দোকানে যে টেম্পার দিলাম, টেম্পার দেওয়ার পরে এটা এমন টেম্পার হইছে, মানে এখন যতই মানে বাইরে আই এটা আর বোতা হয় না, এত টেম্পার হইছে। তো গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি ওইটা রাইখা যখন হাতত দিয়ে একটু ছোঁয়া দিই, কাইটা হইরা যায়। আমি ঘন্টায় মাল খুলতে আছি 1500 পিস প্রতি ঘন্টায়। একদিন 2 রাইতে মাল খোলা সব শেষ। আমি পাইডারে ফোন দিলাম যে স্যার আপনার মাল খোলা হয়ে গেছে, আমি বাকি কালারে পালাম। ফোন দেওয়ার পরে তারা তো বড় গার্মেন্টস ব্যবসায়ী, নিজের বাইং অফিস, 4-5টা গার্মেন্টসের মালিক সহ আমার ফ্যাক্টরিতে চলে আসলো। তার ভাইরা আরো 4টা ভাই আছে, 4টা গাড়ি গেল আমার ওইখানে, ভুট্টা মারা গাড়ি, মানে আপনার পাজারু 4টা দিয়ে আমার ফ্যাক্টরির সামনে ব্রেক করলো। ব্রেক করার পরে আমার ফ্যাক্টরিটা আসলো আবার আপনার ওই মোড়ের ভিতরে, মানে 3 রাস্তার মোড়ের ভিতরে, ওখানে আবার বাজার। তো বাজার থেকে অনেক লোক দৌড়ে আসছে, 4টা গাড়ি এক রঙের, এরকম লোকগুলো কালা কুচকুচতে উচালাম্বা, এই লোক এখানে আসার পরে আমার ফ্যাক্টরিতে ঢোকার পরে আমার ওয়াইফও আসছে, আর ওয়ার্কাররাও আসছে। তো ঢোকার পরে তারা আবার মনে করছে কোনটা গাড়ি নিয়ে আসছে আমার উড়াই নিয়ে যাবে। আচ্ছা, তারা মনে করছে যে আমি বেল মনে হয় সিজার দিয়ে কাইটা ফেলাই দিচ্ছি হাতুর দিয়ে, কিন্তু আমি যে খুলে ফেলাইছি সেটা তারা দেখেনি। আসছে, আসার পরে দেখে কি যে আমি সব বেল সুন্দর মতন খুলছি। এখন এটা দেখে এখন ওই চায়নার সাথে তারা মেল দিতে আসছে, ভিডিও কনফারেন্স কথা বলতে আসছে যে তুমি তো পারলা না, আমার বাঙালি মাত্র 2 রাতে 1 দিনের ভিতর বেল খুলে ফেলাইছে, এখন আবার ফিটিংও করবে, তোমরা তো পারলা না। তখন চায়নার থেকে তারা বলতে আসছে, ওরা তো ইংলিশে কথা বলে আমি তো বুঝি না, যে তোমার ওই বাঙালিরে পাঠাইয়া দাও, আমি তোমাদের 1 লাখ টাকা বেতন দিব, ওই বাঙালিরে পাঠাইয়া দাও, ও কোটি একখান বাঙালি, ওরা আমার দরকার। এই ধরনের কাজ আমি তো দূরের কথা, আমার বাপের ক্ষমতা নাই, 2 দিনের ভিতর সে মাল খুলে ফেলাইছে, কিভাবে খুললো, ওরা পাঠাই দাও। পরে আমার কয় না আমি যাবো না। যখন আমি কইছে যাবো না, তখন আমার পুরা ফ্যাক্টরির ছবি টবি তুললে ভিডিও কইরা ওদেরকে পাঠাইছে। আমার ওয়াইফের পাশে আমার বসায় ভিডিও তুললে পাঠাই দিচ্ছে, কয় ওর ওয়াইফটাও পাঠাই দাও আর ওরেও পাঠাই দাও, ওরা আমরা আরো 25,000 টাকা বেতন দিব। তার মানে 1,25,000 টাকা আমার বেতন দিবে। আমার যাইতে কইতেছে, আমি কই না আমি যাব না, আমি বাংলাদেশে থাকবো, আমি বাংলাদেশে 1,25,000 আমি এর থেকে বেশিও কামাই করে দেখাবো, যদি আল্লাহ আমাকে সহযোগিতা করে। পরে যাই হোক, এভাবে মেলটেল হয়ে গেল। তো এক পটকে আমি ওই মাসের ভিতরে দিন রাত মানে এমন কাজের প্রেশার একটার পর একটা ঢুকতে আসছে। আমি ওই মাসে 1,40,000 টাকা আমার লাভ হইলো 15 দিনে, বেতন বোতন সবকিছু বাদ ঠাত দিয়া 15 দিলে 1,40,000 টাকা লাভ হচ্ছে। কিন্তু ওই যে সিরাজ ভাই যে আমাকে মেশিন কিনে দিল, সে মনে করছে কি আমাকে সে একটা বেতন দিবে। আচ্ছা, কিন্তু আমি তো ওই হিসাবে নাই, আমার কথা হলো পার্টনার। হ্যাঁ, আপনি মেশিন দিচ্ছেন, আমি কাজ আনছি, পরিশ্রম করে কাজ করছি, আপনি অর্ধেক পার্টনার করবেন। সে আমাকে পার্টনার করলো। প্রথম মাসে আমি 40,000 টাকা ব্যবসা পাইলাম। আমি ওই 40,000 টাকা আমার বাড়িতে আমার ওই সৎবাপের ঋণ হয়েছে, ওই 70,000 টাকা ব্যবসা পাইলাম। আমার সৎবাপের ঋণ হয়েছে, আমি 70,000 টাকা ধরে ঋণ দিয়ে দিলাম। পরের মাসে এরকম আমার ব্যবসা এলো, ওই 2 লাখ টাকার মতন ঋণ হয়েছে, 2 লাখ টাকা আমি ধরে ঋণ দিয়ে দিলাম। তো 3 মাসের মাথায় আমার ওই সিরাজ ভাই, সে তো গাড়ি চালায়, আর মনে মনে চিন্তা করে যে আমি মনে হয় চুরি করি, সে ফ্যাক্টরি বন্ধ করে দেয়, আমি আবার চলে আরেকজনের সাথে যাই, সেও আর ফ্যাক্টরি চালাইতে পারে না, পরে মেশিন মুশিন সে বিক্রি করে দেয়। তো আমি আবার আরেকজন পার্টনার নিই, পার্টনার নেওয়ার পরে তার সাথে আমি 2 বছরের মতন করি, সেও এক প্রকার আমার এরকম উল্টাপাল্টাই করে। পরে আমার তো আর কোনো পুঁজি নাই, আমি যা টাকা পয়সা কামাই আমি আমার বাপ মায়েরা খাওয়াই, আমি ঋণ মিন দিয়ে আমি সমান। পরালা যখন আর একটা পার্টনার নিলাম, নেওয়ার পরে ওনার লগে যখন ব্যবসা শুরু করলাম, আর একটা বড় ফ্লোর নিলাম। বড় ফ্লোর নিয়ে যখন ওই ফ্লোরের ভিতর সম্পূর্ণ টাকা আমার টাকা আমি তাকে অ্যাডভান্স দিলাম, 2 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে আমি ফ্লোরে উঠলাম। তো ওই ফ্লোরে ওঠার পরে সে আমার লগে একটা খারাপ ব্যবহার করলো। পরে আমি ওই বাড়িওয়ালার সাথে আবার আমি ওই যে ফ্লোর নিছে সেই ফ্লোরের বাড়িওয়ালা, ওনার সাথে আমি আবার পার্টনারে শুরু করলাম। তার ছেলে একটা, নাম হলো অনিক, আর
ওনার ছেলের বাপের নাম, ওনার নাম হলো আদম আলী। লোকটা অনেক ভালো, খুবই ভালো, আমার ছেলের মতন দেখতো। আল্লাহ ওনাকে ভালো রাখুক, এখন উনি আসছে। আর আমার একটি শিষ্য বর্তমানে অনেক। তখন আমি ওই শিষ্য ই করিয়া দিয়া, ওরা সেপারেট করিয়া দিয়ে, ওরা ব্যবসা ধরাই দিয়া আমি আবার আমার মতন চলে আসি। আমি আমার মতন চলে আসি তখন হলো আপনি 2017 সালে আমি নিজে ব্যবসা শুরু করি। 2017 সালে এইটার ভিতরে আমার যে ব্যবসার যে ইনকাম হয়েছে, এই ইনকামের টাকা দিয়ে আমি প্রথমে একটা গাড়ি কিনি। আমি এবার গাড়িটা চালাই হলো মহাখালীর থেকে রংপুর, আমার শ্বশুর বাড়ির সামনের থেকে। এই গাড়ি কত টাকা দিয়ে কিনলেন? এই গাড়ি নিচে আমি 42 লাখ টাকা দিয়া। 42 লাখ টাকা দিয়ে গাড়ি একটা কিনলেন গাড়ি আপনি, নিয়েছি। প্রথম গাড়ি? হ্যাঁ, আচ্ছা, একদম নতুন। একদম নতুন গাড়ি, এবং এটা আপনি নিজের টাকা দিয়ে কিনলেন? হ্যাঁ, নিজের টাকা দিয়ে কিনছি। এই টাকাটা ইনকাম হলো কিভাবে? এই ইনকামটা করছিল যে আমার শিষ্য যারা রাখছি তার সাথে 5 বছর ব্যবসা করলাম পার্টনারে। হ্যাঁ, তখন আর তার আগে ওই যে আরো পার্টনার ব্যবসা মানে বেল্টের ব্যবসা, শুধু বেল্ট তৈরি করতেন? বেল্টেরই, শুধু বেল্ট। আচ্ছা, তো আপনার গাড়ি কেনার দাঁড়ান, পরে- একটু দাঁড়ান, এই কাস্টমার কারা ছিল বেল্টের? দেশের বাইরে নাকি দেশে? না, কাস্টমার order গুলো দেশের কোথায়? বাইরে, কিন্তু আচ্ছা। বাইং অফিস থেকে আমি অর্ডার পাইতাম। কোথা থেকে? বাইং অফিস থেকে? জি, বাইং অফিস থেকে। কয় বছর করলেন? 5 বছর? 5 বছর, ওদিকে আছে 2 বছর, 7 বছর 7 বছর শুধু বেল্টের সঙ্গে? হ্যাঁ, বেল মানে 7 বছর আমি পার্টনারে ব্যবসা করছি। আচ্ছা, আর এখান থেকে যত টাকা কামাই করছি, হ্যাঁ। এই টাকা আমি ঋণ দিচ্ছি, নিজেরা চলছি, হ্যাঁ। আর গাড়ি কিনলাম। গাড়ি 42 কেনার লক্ষ টাকা পরে দিয়ে কি গাড়ি কিনলেন? আমি নিলাম হলো বাস গাড়ি। বাস? হ্যাঁ, নতুন বাস বাস? গাড়ি নেওয়ার আগে নিচ্ছি একটা পিক আপ। আচ্ছা, তো বাস গাড়ি পিক আপের থেকে আসি, বাস হ্যাঁ। গাড়ি নেওয়ার আগে আমি একটা পিক আপ নিচ্ছি। এই পিকআপ কারণে কত দিয়ে কিনলেন? আমি একটু পিক ধারাবাহিকভাবে আপটা কিনলাম আমি 3.5 লাখ টাকা দিয়ে। 3.5 লাখ টাকা দিয়ে? জি। আচ্ছা, 3.5 লাখ টাকা দিয়ে আমি পিক আপ কিনলাম। পিক আপ কেনার পরে পিক আপটা কেনার উদ্দেশ্য একটাই, আমার ছোট ভাই সে ড্রাইভার হচ্ছে। একটা ঝলক হয়তো আপনারা পেয়েছেন প্রিয় শ্রোতা। ঝলকটা হচ্ছে উনি 42 লাখ টাকার একটা গাড়ি কিনেছেন, যেটা আসলে ধারাবাহিকভাবে একটু পরে যাওয়ার কথা, কিন্তু তার আগেই উনি কিছুটা হলো টাচ দিয়েছেন। সেটা হচ্ছে 3.5 লাখ টাকার একটা পিকআপ কিনলেন উনি। 5-6 বছর কাজ করে টাকাগুলো জমিয়ে বেল্টার ফ্যাক্টরিতে কাজ করে পার্টনারশিপে গিয়ে উনি একটা পিকআপ কিনলেন ওনার ভাইয়ের জন্য, ওনার নিজের জন্য না কিন্তু। এবং এর পরবর্তী হচ্ছে হলো 42 লাখ টাকার একটা গাড়ি কেনা, যেটা উনি আগেই বলে ফেলেছেন। না, এখানেই গল্প শেষ না, এটা কেবলমাত্র শুরু। বারবারই মনে করিয়ে দিয়েছি আজকে যে এই কচুরলতি, যিনি জীবনে একদিনের জন্য স্কুলের বারান্দায় যাননি। আপনি গিয়েছেন স্কুলে পড়েছেন একদিনের জন্য? না, জীবনও যায়নি। জীবনও যাননি। উনি নাম দস্তখত করতে পারেন না। এবং ওনার জীবন গল্পের এই যে টার্নিং পয়েন্টটা, সেই টার্নিং পয়েন্টের শুরুতে যায় আমরা আছি। আমাদের হাতে আরও ঘন্টাখানিক সময় আছে। তার মানে বুঝতেই পারছেন গল্প কত বড় এবং ওনার যে পরিধি সেটা কত বড়, সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। জীবনে একটা ক্লাস পড়েনিও, স্কুলের বারান্দায় কোনোদিন যায়নি। এবং এই জসিম, আবারও মনে করিয়ে দিচ্ছি, এমন খারাপ অবস্থার মধ্যে ছিল, তার বাবাকে সে ছোটবেলায় হারিয়েছে। বাবা মরে গেছে নাকি বেঁচে আছে সে জানে না, আজও নিখোঁজ। মা আর একটা বিয়ে করে চলে গেছে। এবং এই ছেলেটি নিজের জীবনে 2 মুঠো ভাত পাওয়ার জন্য কচুরলতি বিক্রি করত। এবং সেই কচুরলতি বিক্রি করতে করতে এমন অবস্থা হয়েছে যে আশেপাশের গ্রামে আর কচুরলতি নাই, সে সব তুলে বিক্রি করে ফেলেছে। এবং কাদের কাছে বিক্রি করতো? নিজ চাচাদের কাছে, যারা প্রচণ্ড জোরদার ছিল, যাদের লক্ষ লক্ষ টাকা ছিল সেই সময়, যারা 1 পয়সা দিয়ে তাকে সাহায্য করতো না তার কথা অনুযায়ী। এবং সেই ছেলেটি এখন গল্প যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটা বুঝতেই পাচ্ছেন যে অর্ধ কোটি টাকার মালিক সেই অবস্থায়। কারণ 42 লাখ টাকার গাড়ি কিনেছে সে, পিকআপ কিনেছে এর আগে, এবং একটা ফ্যাক্টরি সে চালাচ্ছে। এবং গল্পটা শুরু হয়েছে এখানে, শেষ কিন্তু আরো বাকি। হ্যাঁ, তারপর জি। পরে ওই পিক আপটা চালায়, তো গাড়ি চালানো নতুন শিখছে, তো আমার ওর উপর একটা ভয় হইতো যে নতুন গাড়ি চালানো শিখছে, আমি আর একটা ড্রাইভারও রাখা দিলাম যাতে ওই পুরারা আর কি হাত ক্লিয়ার করতে পারে। তো ড্রাইভার রাখছি, ড্রাইভার রাখার পরে ওই ড্রাইভার ওদের আর একটা বাসা ঠিক করে দিলাম। ওই বাসার ভিতর ঘুমায়, আমার বাসায় খায়, আর ছোট বাইরে নিয়ে গাড়ি চালায়। মোটামুটি এভাবে চলছে, খুব ভালো চলছে। তো চলতে চলতে এক সময় মোটামুটি আর ভালোই ওর চলতে আসছে, ও আর লাইন ধরে ফেলাইছে। তখন আমি ওই বড় গাড়িটা কিনি। ওই পিক আপটা যখন ধরে ফেলাইছে তখন আমি বড় গাড়িটা কিনি। বড়টা কেনার পরে আমি রোডটা চালু করি আমার মেয়ের নামে, জান্নাতি মায়ের দোয়া দিয়া আমি মেয়ের নাম দিয়ে চালু করিল জান্নাতি পরিবহন। এটা হলো আপনার 42 লাখ টাকা দিয়ে যে গাড়িটা কিনলেন? মহাখালীর থেকে রংপুর পদাগঞ্জ। আচ্ছা, আমার মেয়ের নামে শুরু করার পরে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, মানে এই 42 লাখ টাকা গাড়ি আপনি গাড়িতে ইনভেস্ট করলেন, আপনি গাড়ি কেন চিন্তা করলেন? অন্য কোথাও তো ইনভেস্ট করতে পারতেন। গাড়ি চিন্তা করছিল ওই যে আমি গাড়ির লাইনে ছিলাম। আচ্ছা, আর অনেকে আমাকে দেখতে পারে নাই, আমার পছন্দ করে নাই, ঠিক মতন চাকরি দেয় নাই, আমি 7 দিন না খেয়েছিলাম।
আমি যাতে অনেক লোকের চাকরি দিতে পারি, আমি যাতে 2-4টা গাড়ির মালিক হইতে পারি, এই কারণে আমি যারা অসহায় আছে অসহায় লোকগুলো আমার গাড়িতে চাকরি দিব এবং ওরা আমার গাড়ি চালাই খাবে। আমার এই গাড়ির থেকে যদি আমাকে ইনকাম নাও দেয় আমার কোনো দুঃখ নাই, আমি ওদেরকে এইভাবে বলে দিতাম যে তোমার গাড়ি চালাইবা, তোমরা চলবা, আমার ইনকামের দরকার নাই, কিন্তু আমার গাড়িটারে কাজকাম করাইয়া কিস্তি মিস্তি দিয়ে যদি থাকে সবকিছু দিয়ে ঠিয়া ঠিক মতন রাখবা। আচ্ছা এভাবে বলতাম, আচ্ছা, তো এইভাবে চালাইতাম। ওকে, 42 লক্ষ টাকা দিয়ে আপনি গাড়ি কিনলেন এবং জি। আপনি সেটা রাস্তায় নামালেন। এই তো রোড পাস লাগে, আরো কিসব লাগে, এইসব ফর্মালিটিস তো পূরণ করেছিলেন? Sorry? মানে ওই যে আপনার নিয়ম কানুন আছে না কিছু গভর্নমেন্টের কাছ থেকে কাগজপত্র যেটা করতে হয়, হ্যাঁ। ওগুলো সম্পর্কে আপনার আগে থেকে জানাশোনা ছিল? হ্যাঁ, সব আগের থেকে জানা। আচ্ছা, তো- আগে তো গাড়ির লাইনে চাকরি করছি না। তো আপনার যেহেতু এটা মোটামুটি জানাই ছিল, হ্যাঁ, জি। তারপর কি হলো? পরে আমি রোডটা চালু করি, রোডটা চালু করতে আমার প্রায় 7 লাখ টাকার মতন লেগে যায়। আচ্ছা, আমি রোডটা নিতে, পকেট রোড তো 7 লাখ টাকার মতন আমার রোডটা নিতে লাগে। আমার গাড়িতে চলে গেল 42 লাখ। আবার পিক আপ কিনলাম। তো এগুলো কি লোনে করেছিলেন? লোন নিয়েছিলেন কিছু নাকি সব নিজের টাকা? কোনো লোন নি নাই, সব নিজের টাকা ইনভেস্ট করেছিলেন? সব নিজের টাকায় গাড়িতে সব ইনভেস্ট? নিজের টাকায়। আমি গাড়িটা নেওয়ার পরে মোটামুটি গাড়িটা ভালোই চলতে আসছে। তো এটার মাঝখানে আসলো হরতাল অবরোধ। এই হরতাল অবরোধের ভিতরে গাড়ি তো চালাইতে পারি না, তারপরও একটা শুক্রবার মারতে পারি, মানে মাসে 4 দিন মারতে পারি। ওই 4 দিনে দেখা গেছে 2-2.5 লাখ টাকা আমার ইনকাম চলে আসছে 4 দিনে? জি, 4 দিনে। আপনার রংপুরে টিকিট যায় 1200-1400 টাকা টিকিট, আমার নিজের হাতে 1,04,000 টাকা টিপ গেছি রংপুরে এক টিপ। এত টাকা ইনকাম? 1,04,000 টাকা টিপ গেছি, 1500 টাকা পার পিস টিকিট। ছাদের ভিতরে 500 টাকা। ছাদের ভিতরে আমি আমার জীবনে 75 জন যাত্রী লয়ে গেছি ছাদে। যদিও ছাদে এখন এটা তো অনিয়ম, মানে নিয়ম নাই, নিয়ম কিন্তু নাই। হরতাল অবরোধের সময় ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একটা না হরতাল অবরোধ তো চললো যে কয়দিন আগে, একটা আচ্ছা। হরতাল অবরোধ চললো না সেই সময় আর কি। সেই সময় আচ্ছা। যাত্রী তো যাইতে পারে না। আর যে গাড়ি আছে, যত গাড়ি আছে তার থেকে বেশি হলো যাত্রী, কিভাবে যাবে? যার যার মন মতন ওঠে। কিন্তু এমনি তো ভাড়া 500 টাকা, সেই টিকিটটা হচ্ছে 1500 টাকা, আবার ছাদেও 500 টাকা ভাড়া। আচ্ছা। তো 1,04,000 টাকা টিপ গেছি। আবার আস্তে আস্তে আসার সময় আসছে 42,000 টাকা টিপ। তো এরকম কইরা ওই 3-4 মাস হরতাল অবরোধ ছিল, ওইটাতে প্রায় আমার 7-8 লাখ টাকা ইনকাম হয়ে গেল। আচ্ছা, তো এটার মাঝখানে ইনকাম হওয়ার পরে আমি ওই টাকাটা দিয়ে আমি একটা জমি কিনি, আচ্ছা, দেশে একটা জমি রাখি। আরো কিছু কিছু টাকা আমি আরেকটা গাড়ি নিই। আরেকটা গাড়ি নেওয়ার পর ওই গাড়িতে কিছু কিস্তি আসছিল। যেদিনকে আমি গাড়িটা রেজিস্ট্রি করব তার একদিন আগে আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করে। আমার ছোট ভাই একদিন আগে অ্যাক্সিডেন্ট করে। এটা হলো আপনার এলেঙ্গাতে অ্যাক্সিডেন্ট করে বিয়ার মাল জিনিস লইয়া যাওয়ার লেগে। আচ্ছা। তো এইখানে আমি একটা অপরাধ করছি। এইখানে যে অপরাধটা করছি আমার জীবনের প্রথম, সেই অপরাধটা হলো আমি কিছু মিথ্যার আশ্রয় নিয়েছিলাম। কিরকম মিথ্যার আশ্রয় নিয়েছিলাম? আমি যে বাসাটা ভাড়া থাকতাম, আর যে তখন করবো আমার পার্টনার আসছে, পার্টনারের সাথে যে ব্যবসা করি, ওই পার্টনারের বাসায় আমি ভাড়া থাকতাম। তো ওই বাসায় আমাকে একজনে পোলার মতন দেখতো। আর একটা মেয়ে আসছিল, মেয়েটা আমার বড় ভাই ডাকতো। ওর বড় ভাই একটাই ভাই, ভাইটা বিদেশে আসছে, এই কারণে আমার বড় ভাই ডাকতো। তো ওই মেয়েটা টাঙ্গাইল থেকে একটা সম্বন্ধ আসলো। তখন আর বড় ভাই আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে ভাই বাংলাদেশে তো আমি এখন নাই, আপনি আছেন, আপনি আমার বড় ভাই, আমার বোনের আপনার বিয়ের সাথে যতটুকু হেল্প করা দরকার আপনি করবেন। আমি কি ঠিক আছে, আমি করব, সমস্যা নেই। আমার ওই বড় ভাই কুইয়া ডাকতো, একই বাসায় ভাড়া ছিলাম। মেয়ে যখন দেখতে আসলো, দেখতে আসার পরে ওই দেখলো, দেখার পরে মেয়েটা একটু কানে কম শুনতো। তখন জিজ্ঞাসা করলো যে তোমার নাম কি? তখন আমি ওই মেয়েটা শোনে নাই, না শোনাতে আমি তখন তাকে জিজ্ঞেস করলো, তাকে বললাম যে ভাই আপনার দেশে বাড়ি কোথায়? তখন বলে যে আমার দেশে বাড়ি টাঙ্গাইলে। আমি কই ভাই এটা ঢাকা শহর। এখানে গাড়ি চলাফেরা করে, গাড়ি চলাফেরাতে আমরা এমন অবস্থা হয়ে গেছে, আমাদেরকে একটু জোরসে কথা না কইলে আমরা শুনি না, আমাদের কানটা তবজ দিয়ে ধরে। আবার উপরে ফ্যান চলে, আমরা কানে একটু কম শুনি, একটু জোরে বলেন। এটা কেন বললাম? যাতে মেয়েটা শুনতে পারে, আর শুনে যাতে হয় উত্তর দিতে পারে, এই কারণে আর আমি এই কথাটা বললাম ওই ছেলেটাকে। তখন ওরা জোরে জোরে কথা বলে, মেয়েটা উত্তর দেয়। জোরে কথা বলার পরে শোনে, শোনার পরে উত্তর দেয়। ওই মেয়েটার কইলো যে হাতের লেখা লিখে থাকে। তো মেয়েটা আসছিল আবার টেরা, চোখ একটু টেরা আসছিল, আবার কানেও শোনে না। তখন আমি মনে বললাম, ভাবলাম যদি লিখতে যায় তা তো এইভাবে টেরা হইয়া চাইবো, মানে মুখ থাকবো একদিকে, চোখ থাকবো আর একদিকে, তখন তারা তো ধরে ফেলাইবো। তখন আমি বললাম যে আপনাদের সামনে যদি লিখতে যায় তো আর হাত কাঁপবে, লেখা সুন্দর হবে না, তুই ওঠ, খাতা কলম লইয়া তুই ওই ইসের উপর যাইয়া লেখ,
মানে সুগেসের উপর যায় লেখ। তখন ওই উঠছে, ওটা সুগের উপরে যে লেখছে, লেখার পরে আনছে, আনকে যখন ওকে দিল তখন ওরা বলে তুমি পড়ে শোনাও। তার তো সব মুখস্থই, ও নিজে লেখছে, গেরাম গোরাম সব কিছু লেখছে। ওই তখন সামনের দিকে তাকাইয়া ওই পড়ে শোনালো। তখন ওরা পছন্দ হয়ে গেল, ওই দিনকে দিন তারিখ ফাইনাল হয়ে গেল। কিন্তু যখন আল্লাহ আপনার ওই মেয়ের বর যখন আসলো, আইসা যখন বসছে স্টেজে, তখন ঠাস করে লাস্ট লাইট, টিউব লাইটটা বাস্ট হয়ে গেল। এই প্রথম একটা মানে ইশারা আমার উপর আসলো, আমি কোনো বুঝতেই না। আমি তো অনেক খুশি, বিয়ের সাথে দিতে আসছি, আমার নিজের বোনের মতন দেখি। পরে মেয়েটাও যখন ঘরের থেকে বাইরে দিতে আসছে, এক পাও বাইর করছে, মেয়েটা ঠাস করে পড়ে গেছে। আর ওই মেয়েটার যত মাল জিনিস আছে, মানে খাট, সোফা, তারপরে তোষক, এগুলো আমার পিকআপ দিয়ে মেয়েটার বাড়িতে যাওয়ার, আমার পিকআপেই যাবে। তো মেয়েটা গাড়ি তোড়ছে, গাড়ি তোড়ার পরে গাড়ি তোড়া দিয়েও মেয়েটা পড়ে গেল। তারপরে আমি কইলাম যে 3টা বাধা খাইলো, তখন বরযাত্রী তারা কেমন জানে ঠিক হইলো। তখন আমি বললাম কি এত ইচ্ছা করে কেউ কাপড় পরায়, কাপড়ে বাইজা পড়ে গেল, আর টুসা করে পরাইবা না, মানে আমি ওর দোষটা এড়াই দিতে আসছি আমি কথা বইলা। তো গাড়ি তোড়ছে, ওঠার পরে তারা চলে গেল। চলে যাওয়ার পরে রাইতে 3টা বাজে, আমি তো 5 রাত ধরে ঘুমাই না, 3টা বাজে আমার কাছে ফোন আসছে। তো ফোনটা আমি যে ধরবো এই সুযোগটা আমি পাইতে আসছি না, ফোনটা যে ধরবো। তারপর আমি যাই এর ভিতরে আমার বাসায় কেসি গেট বাইরে যেতে আসছে। তখন আমি উঠছি, উঠটা ফোনটা ধরছি, ধরার পরে আমার বাড়িওয়ালা ফোন দিচ্ছে, কয় তোর ভাই লেগে দোয়া কর, তোর গাড়িটা পোল্টে খাইছে, তোর ভাই তো মনে হয় বাঁচবে না। যখন এই কথাটা বললো, আমি মনে হয় যে আমার মাথার উপর আকাশটা ভাঙ্গে পড়লো। কি কয়, আমি মনে করছি আর কি করে। এর ভিতরে যে মেয়ের বাপ ভাইয়া কেসি গেট বাইরে যেতে আসছে, পরে উঠছি। ওঠার পরে আমি খালি দৌড়াইতে আসছি আর কানতে আসছি। পরে ওই অবস্থায় টাঙ্গাইল মেডিকেল ওরা রাখলো না, পরে অ্যাম্বুলেন্স দিয়ে ওরা ঢাকা মেডিকেলে লয়ে এলো। আমি আবার দিক দিয়ে প্রাইভেট দিয়ে আমি চলে গেলাম এই ঢাকা মেডিকেলে। যাওয়ার পর আল্লাহ খালি ফোন দিতে আসছি। আমি একবার ঢাকা মেডিকেলের মেইন গেট, আবার ইমার্জেন্সি গেট, মানে একটা অ্যাম্বুলেন্স ঢোকে, ওই এর পিছিয়ে আমি দৌড়াইতেছি, ঢুকতে আসছে, কানতে আসছি। আর এর ভিতরে আইতে আইতে ওর সকালে তখন বাইজে গেছে 6টা, ওর কোনো জ্ঞান নাই। আর ওর জ্ঞান হারাই ফেলাইছিলাম ইসের থেকে, এই চান্দরার থেকে, ওর কোনো নিঃশ্বাসও নাই। তখন আমি খালি কানতে আসছি যে আমি কি অপরাধ হয়ে গেলাম আমার গাড়ি কিনা দিয়া আমার ছোট ভাইরে। তখন আসলো, আসার পর আল্লাহ এই ডাক্তার দেখলো, দেখে বলে নাই। মামারাও আসলো, তারপর আমার ওই বাড়িওয়ালা আসলো আদম আলী, তারাও বললে নাই। তা আমি তো গায়ের ভিতরে উঠতে দেয় না, অ্যাম্বুলেন্স উঠতে দেয় না, আমি কান্দি। মামারাও যে ডাকলো ছোট ভাইরে, ওঠে না। আমি তো খালি কানতে আসছি, আর খালি একটাই ভাবতে আসছি যে আমার মায়ের আমি কি জবাব দিব। আমি গাড়ি কিনে দিয়া ওরকে আমি খুন করলাম, আমি খুন হয়ে গেলাম, খালি একটা জিনিসই ভাবতে আসছি আর কানতে আসছি। পরলা আমি বললাম যে আমার একটু উঠতে দেয়, আমি একটু দেখি। আমি যাইয়া ওর এইভাবে ধইরা পরে কইলাম যে ভাই আমি তোর ভাই আইসছি, আমি জসিম তোর ভাই আইসছি, উঠবি না? বিশ্বাস করবেন কিনা জানি না, ওইদিকে মনে হয় আল্লাহ তালা আবার নতুন করে জীবনটা ফেরত দিচ্ছে। যখন আমি ডাক দিলাম, ওর সাথে সাথে ওর সয়ে পানি ফেলাই দিয়া আমার ওকে ভাইয়া আইসছেন, অথচ ডাক্তার কইছে নাই। কি বুঝলেন এর ভিতরে? না, এটা সম্ভব এবং এটা আমি বিশ্বাস করি। কারণ আছে এরকম পৃথিবীতে অসংখ্য ঘটনা আছে, মেডিকেলে ডেড হওয়ার পরেও সে মানুষ ফিরে আসে। হ্যাঁ, তো তখন আমি বুঝলাম যে আমি ওই যে পাপ করছি, একটা ছেলেরে আমি মানে ধরাই দিচ্ছি যে জিনিসগুলো আমি গোপন করাইছি, মানে বিয়ের সাথীতে ওই মেয়েটারও যদি আমি উঠতে না বলতাম তত টের হইয়া চাইতো, ছেলেটা দেখতো। এই এগুলো আমার একটা অপরাধ। 2 নম্বর অপরাধ হইলো ওই যে কানে শোনে না, আমি যারা বললাম যে ভাই একটু জোরে কথা বলেন, আমরা কানে একটু কম শুনি, একটু জোরে বলেন, এইটা হলো 2 নম্বর অপরাধ। তাহলে এটা কি অপরাধ না? এটা আমি একটা অপরাধ করলাম না? এই জীবনে প্রথম একটা অপরাধ হয়ে গেলাম না? মহা অপরাধ, অফকোর্স অপরাধ। কিন্তু আমার ভাল লাগছে যে এটা আপনি রিয়েলাইজ করেছেন এবং আপনার কাছে মনে হয়েছে যে এই অপরাধের শাস্তি আল্লাহ আপনাকে এভাবে দিয়েছে। জি, যাই হোক, আমার ওই 16 বার পিছনে আমার প্রায় 9-10 লাখ টাকার মতো চলে গেছে। আমার গাড়িটা আমি মাত্র মোয়া হিসেবে বিক্রি করে দিচ্ছি।
মানে এই পিকআপটা সেই জীবনের প্রথম কেনা পিক আপ 3.5 লাখ টাকার মোয়া এসে বিক্রি করছে, ওটা ঠিক করতে পারিনি। মানে এত বাজে অবস্থা হয়ে এত গেল। বাজে অবস্থা ইন দ্য হয়ে মিন গেছে। টাইম যখন আপনি এটা বিক্রি করলেন বা আপনার ভাইয়ের অবস্থা চলতেছিল, তখন আপনি 2টা গাড়ির মালিক। তখন আমার অলরেডি 2টা গাড়ি। 2টা গাড়ির মালিক এবং আপনার ওই বেল্টের ফ্যাক্টরি তখন চলতেছে। হ্যাঁ, চলতেছে। এবং ওটাকে সম্পূর্ণ আপনার নিজেরই ছিল নাকি পার্টনারশিপে ছিল কেউ? না, গাড়ি আমার নিজের, খালি ফ্যাক্টরিটা একটু পার্টনার আছে। পার্টনারশিপে ছিল। কার সঙ্গে পার্টনারশিপে ছিল? ছিল হলো আমার ওই বাড়িওয়ালার সাথে, বাড়িওয়ালার সঙ্গে। আজম আলী। আজম আলী। পরে যখন ওই গাড়িতে বড় গাড়িটা কাজ কাম কম পরে আমি আবার নিজেই চালাই মাঝে মাঝে। তো এর ভিতরে একটা কাজ ঢুকছে আবার ফ্যাক্টরিতে, ডিজাইন গার্মেন্টসের কাজ। ডিজাইন কারণ বাজার। গার্মেন্টস। আচ্ছা জি, ওদের গার্মেন্টস অনেক কটাই, কিন্তু হেড অফিস হলো আপনার কারণ বাজারে। আচ্ছা। তো এই কাজটা অনেক বিশাল অর্ডার ছিল। এই কাজটা করে আমি 40 লাখ টাকা লাভ করি। কি কাজ ছিল এটা? এটাও বেল্টের কাজ। বেল্টের কাজ? জি। আচ্ছা। এক কাজ ওই 40 লাখ টাকা আমার ব্যবসায়। তো এই টাকাটা দিয়ে আমি আবার আরেকটা গাড়ি করি। আচ্ছা। আরেকটা গাড়ি কিনি। আর পার্টনারের টাকা তো পার্টনার 20 লাখ লয়ে গেছে। এটার ভিতরে আমি আরো অন্যান্য কাজ কাম যেগুলো করা হয়েছে, আমি আরো একটা গাড়ি কিনি। গাড়ি কেনার পরে এভাবে চলতে আসছে মোটামুটি। এক সময় যাইয়া আমি বাড়িতে কতটুকু জমিও রাইখা দিই আমার মায়েরে, গ্রামের বাড়িতে? হ্যাঁ। আচ্ছা। তো জমি রেখে দেওয়ার পরে আমি আবার ঢাকায় আবার আগের মতন ব্যবসা শুরু করলাম। তো এক সময় আবার ব্যবসা খারাপ অবস্থানে আবার চলে গেল। তো খারাপ অবস্থানে যাওয়ার পরে প্রায় 3 মাসের মতন কাজ আসছিল না। 3 মাস কাজ না থাকলে এত দরকার, এগোরে বসে বসে বেতন দিচ্ছি, তখন আবার একটু টাকা পয়সা হিমশিম খেয়ে গেলাম। তারপরে আবার ধুমধার একটা কাজ কাম চললো, কাজ কাম হইলো। কাজ কাম হওয়ার পরে আবার আমি আর একটা গাড়ি কিনি। আচ্ছা। তো এইভাবে চলতে আসছে। তারপরে দেখলাম যে আমার যে ওই যে পার্টনার যে আসছিল, তার যে ছেলেটা, ওই কাজ কাম মোটামুটি শিখে গেছে। শিখে যাওয়ার পরে ওরা তো আমি শিখানোর লেগে আসছি, ওই আমার লাগে কেমন জানি খারাপ ব্যবহার করতে আসছে, অতিরিক্ত খারাপ ব্যবহার করে। আমার কোনোদিন আপনি ছাড়া কথা কয় নাই, এখনো কয় না, এখনো আমার ওস্তাদ কইয়ে রাখে। কিন্তু ওর বাপের কাছে উল্টা পাল্টা মানে বিচার দেয় আমার নামে। একটা মেয়ের লেগে বিচার দেয়। এখন ও যে তো আমার কাছে কাজ শিখতে আছে, আমার যে তো পার্টনার, ওর তো ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আছে নাকি। পরে আমি ওকে বললাম যে মেয়েটা তেমন সুবিধা না, আরে আমার ফ্যাক্টরিতে আসতে দিও না। মেয়েটা আমার ওইখানে আবার কন্টায় কাজ করতো মাঝে মাঝে। তখন আমি বললাম যে তুমি ওই মেয়েটার এখানে আসতে দিও না, মেয়েটা অনেক খারাপ, আর ওরা ভালো লাগতো না। আর মেয়েটা আসলে আমাদের সংসারের ভিতরে কিছু অশান্তি হয়। ওই গেলে অফিসে, ওই মেয়েটা অফিসে গেলে আমাদের সংসারে কিছু অশান্তি হয়, মানে ওর লইয়া অনেক ঝগড়া কিছু আমাদের ভিতরে হয়। তো আমি তো ওই মেয়ের সাথে কোনো সময় কোনো খারাপ আচরণ, খারাপ কিছু বলিনি। আর ওর আচরণটা, মেয়েটার আচরণটা অনেক খারাপ। পরে আমি মেয়েটারে অনেকেরা বললাম যে ওই মেয়েটা তো আমাদের ফ্যাক্টরিতে না আসছে, তো আসতে না করি। তারপরও যখন বলছি, বলার পর হয়তো আর আনতে পারে না। কিন্তু ওই আমার উপরে অনেক মানে জিত ওর উপর। ওই কেন মানে আমি কি এর লেগে আইতে না করছি, কেন ওই আইতে পারবো না, ওই জিত। এখন ও তো মেয়ে মানুষ, সরকার থেকে ও যেটা পায় সেটা তো আর আমি দিতে পারি না। এই কারণে আমি আর আইতে না করি। আর ওই লওয়ার পক্ষে একটা পুরুষ মানুষ যদি একটা মেয়ে মানুষের কাছে যদি কিছু পায়, তখন কি আর আমার ভালো লাগবে না। তখন ও অনেকে যাইয়া আমার ওয়াইফের যাইয়া বলতো যে ভাবি আপনি একটু কন হ্যাঁ যাতে যায়। কিন্তু ও যাই এই কইতো আমার লেগে, আবার ও যাই এই মানে আপনার ভাবিরে পিন মারতো, আমার ওয়াইফেরা পিন মারতো যে জসিম ভাই এরকম এরকম। আসলে আমি এরকম কোনো কিছুই করিনি। যা আমি যারা কাজ শিখাইতে আসছি, আমি যারা সবকিছু করতে আসছি, আমার ছোট ভাই বলিয়া সবখানে আমি করতে আসছি, আর ওই আমার লাগে এরকম ব্যবহার করে, না আমি ওর লাগে ব্যবসা করবো না। আমি তখন মামা করে কইলাম কি যে মামা আমারে কিছু টাকা দেন, মানে আমি ব্যবসাটা তো আলাদা করবো, আমার সম্পূর্ণ টাকা তো আমি গাড়ির পিছু ওদিকে দিকে খাড়াই দিচ্ছি, আমার কাছে কোনো ক্যাশ নাই, যা আমারে কিছু টাকা দেন, 2 মামায় 2 লাখ টাকা দেন, যা আপনার টাকাটা আমি পরে দিয়ে দেবো। পরে মামারা টাকা দিল, কিন্তু টাকা দিচ্ছে, কিন্তু তারা আমার সাথে চলে আসলো। কিন্তু এক সময় আমি তারপরে কইছিলাম যে টাকাটা আমি ফেরত দিয়ে দেবো, কিন্তু তারা আমার কইতেছে আমি কিন্তু তোরা ফেরত দেওয়ার লেগে দিচ্ছি, আমি তো তোর লাগে পাকনার হওয়ার লেগে দিচ্ছি। তখন আমি কইলাম যে এই টাকাটা আপনার দেওয়ার আগে আমারে কইতেন, যেহেতু আমি পাকনা ছাইড়াই দিলাম, আমার যদি আমি পাকনার এই যাই, তোর আমার যাই লাভ কি,
না আমি তো এইভাবে পাকনারে করবো না। তখন আমার মামাই কইলো যে অর্ধেক অর্ধেক। আমি কি না, আমি এইভাবে করবো না, আমি এইভাবে পাকনারে আমি কাজ করবো না, যে অর্ধেক অর্ধেক করলে তো আমার আগের পাকনারে তো ভালো ছিল, হ্যাঁ আমি 50% পাইতাম। তখন আমি 3 জন, তার মানে অর্ধেক অর্ধেক আমি 30% পাবো, আমি দরকার নেই, আমি এটা করবো না। মামারে কইলাম। পরে মামারা আমি করার পরে মামারা কইলো তাহলে কেমনে কি কর। পরে আমি কইলাম তো দেখেন, আমি ছোটবেলায় আপনারা আমারে ফেলাই দিচ্ছেন, আপনারা 2 মামা বিয়া করছেন, বিয়া করে ঠিকই আমারে ফেলাই দিচ্ছেন, আমার খবর হল নাই ভাগনা কি করে, কই কি করতেছে, কি খাইতেছে, রিক্সা চালাইতেছে, আমি রিক্সা চালাইতে পারি না। তারপরে বললাম আপনারা আমার ফেলাই দিচ্ছেন, আমি জসিম আপনার করে ফেলাই নেই। আমি বললাম আপনার করে টাইনা নিয়ে আসলাম যে আপনার করে কিছু একটা কইরা দেওয়ার লাগিয়া, কিন্তু আপনারা তো আইসে ভাগ শুরু করিয়া দিচ্ছেন। আপনারা তো কিছু জানেন না কাজ কাম, আপনারা কোনো কাজ কাম শেখেন নাই, কোনো কিছু জানেন না। ছোট মামা আপনি এখনো জালমুড়ি বিক্রি করেন, আপনারা লই আইলাম। বড় মামা চাকরি করেন, আপনারা লই আইলাম। এখন একটা মালিক বানাই দিলাম, যেখানে আপনারা আমার উৎসাহ দিবেন, আমি বেশি বেশি কাজ আনবো, আপনারা 2 মামা ভাগ্নে মিললে আমরা 3 মামা ভাগ্নে সুন্দর মতো কাজ কাম করবো। সেইখানে আপনি ভাগ বসাই দিচ্ছেন, ঠিক আছে আমি আপনাকে ভাগ হয়ে দেবো। তখন যাই তাগর আমি 3% ভাগ দিলাম। তো 3% ভাগ দিলাম, এভাবে চলতে আসছে, আজকে প্রায় 2 বছর ধরে চলতে আসছে। এই 2 বছরের ভিতরে আল্লাহর রহমতে ওই পাক্তারের সাথে 5 বছরে যে টাকা না কামাইছি, এই 2 বছর তার দ্বিগুণ টাকা কামাই ফেলাইছি মামা ঘুরে আইনে। আচ্ছা, মামার একটা বাড়ি করে দিচ্ছি, আমার মায়েরও আমি 5 কাঠা জমি কিনা দিচ্ছি, এখন বাড়ি করে দেব। আমি গত সপ্তাহ আগের সপ্তাহে আমি একটা জায়গা দলিল করছি উত্তরাতে 2.5 কাঠা। তো এইভাবেই আমার চলতে আসছে, এভাবে আমি মানে আগাইতে আসছি। 2.5 কাঠা আপনি জায়গায় দলিল করেছেন। 2.5 কাঠা জায়গার দাম কত ছিল? 15 লাখ টাকা কাঠা। ওকে। জি। আপনার ফ্যাক্টরি কি বেল্টের ফ্যাক্টরি এখনো আছে? হ্যাঁ, এখন বর্তমানে 70টা মেশিন প্লাস জেনারেটর আছে, প্লাস সিসি ক্যামেরা আছে, মানে একটা ফ্যাক্টরিতে যা দরকার, একটা গার্মেন্টসে যা দরকার আমার সব কিছুই আছে। এবং ঢাকা সিটির ভিতরে, ওয়াল বাংলাদেশের ভিতরে, এবং চায়নার ভিতরে, এবং চীনের ভিতরে, জর্ডানের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে আমার উপরে আজ পর্যন্ত কেউ তৈরি হয় নাই এত ক্রিটিক্যাল কাজ করার ভিতরে। মানে আপনি এত ক্রিটিক্যাল কাজ করেন? চ্যালেঞ্জ করে কাজ করি, আমি চায়নার সাথে চ্যালেঞ্জ করে কাজ করি যে এমন কোন মায়ের পুত নাই যে আমার উপরে উঠতে পারবে, এতটুকু বিশ্বাস আর এতটুকু চ্যালেঞ্জ করে আমি কাজ করি। বেল্ট মানে কি আমরা যে বেল্টগুলো পরি এগুলাই? হ্যাঁ, কোমরের বেল, তারপরে সাসপেন্ডার, এই দুটো জিনিসেরই কাজ করেন শুধু? হ্যাঁ, এই 2টা জিনিসের কাজ করি। এবং প্যান্টের ভিতরে আপনার কাজ করি, প্যান্টে আপনার আইলেট লাগাই, এগুলা আইলেট রিফিট, এগুলার কাজ করি প্যান্টের। 70টা মেশিন, মানে এখানে কি ধরনের মেশিন আছে আর কতজন? এখানে গার্মেন্টসের যে ধরনের মেশিন, সেই মেশিন। আচ্ছা, পুরো ফ্যাক্টরিটাই আপনার? জি। কতজন লোক কাজ করে আপনার ফ্যাক্টরিতে সবকিছু মিলায়? এখন যখন কাজের চাপ বেশি থাকে তখন দেখা গেছে আপনার 100 পার হয়ে যায়, মাঝে মাঝে কন্ট্রাক্টের লোকও আনি। আর এমন নিয়মিত আমার বেতনে 50-60 জন চলে। 50-60 জন? নিয়মিত। কত টাকা বেতন দিতে হয় প্রতি মাসে আপনাকে? এটা ঠিক না, এটা ওভারটাইমের উপর নির্ভর করে। তারপরও আপনার আনুমানিক একটা? এমনি তো বেতন আছে হলো আপনার সর্বনিম্ন বেতন আছে আমার এখানে 9,000 টাকা অপারেটর। আচ্ছা। আর নিচে হলো 5,000 টাকা। এবার হচ্ছে আপনার দেখা গেছে 5 লাখ 6 লাখ এরকম আইসা পড়ে। 5 লাখ 6 লাখ আপনাকে প্রতি মাসে বেতন দিতে হয়? হ্যাঁ, মানে কর্মী বেতন, মানে ওয়ার্কার বেতন। ওয়ার্কার বেতন। জি। যেই ছেলে একসময় কচুল্লতি বিক্রি করে 2 বেলা ভাত পেত না, সে প্রতি মাসে 5 থেকে 6 লাখ টাকা বেতন দেয় ওয়ার্কারে। বাই দ্য ওয়ে, প্রিয় শ্রোতা, আমি বারবার আপনাদেরকে বলছি, এদের আপনাদের এক নজর দেখা উচিত। এবং এদের পোশাক আশাক দেখে মনে হবে না যে এরা এত টাকার মালিক। আচ্ছা, এইখানে আমি একটু কথা বলতে চাই আপনাকে। এইটা কেন? মানে আপনার 4টা গাড়ি রোডে চলে, 4টা বাস, তাই না? এই 4টা বাস কোন রোডে চলে? আমার 2টা চলে পঞ্চগড়, আর 2টা রংপুর, একটা বরিশাল। একটা বরিশাল। কি নাম এটার? জান্নাতি? জান্নাতি পরিবহন। জান্নাতি পরিবহন। কত সিটের গাড়ি এগুলো এক একটা? আমার হলো 45 সিটের গাড়ি। 45 সিটের লোকাল বাস আমরা যেটাকে বলি, মানে ওই ইয়া না তো, মানে আচ্ছা ঠিক আছে, যেটাই হোক না কেন, আপনার চেয়ার কোচ। 4টা গাড়ি, একটা গার্মেন্টসের মালিক আপনি। আর কি কি আছে আপনার? একটা প্রাইভেট কার আছে। আপনাদেরকে দেখে মনে হয় না যে আপনার? আমার চলাফেরা ওই রকমই। আমি ছোট থাকতে যখন জালমুড়ি বিক্রি করছি তখন যেভাবে আসছি আমি এখন ওইভাবে আছি। আর বাকি জীবনটাও যদি আমি, আল্লাহ আমাকে কোটি কোটি টাকার মালিকও বানাই দেয়, কয়েক হাজার কোটি টাকার মালিকও বানায়, আমি এইভাবেই থাকবো, আমি কোনোদিন পাল্টাবো না। আপনি যদি আমাদের যারা এতক্ষণ ধরে শুনলেন তাদেরকে যদি একটু উৎসাহ দেওয়ার জন্য আমি যদি জিজ্ঞেস করি আপনাকে, আপনার বলতে কোনো আপত্তি নেই, কারণ আমি জানি অনুষ্ঠানের শুরুতে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, সর্বসাকুল্যে আপনি এখন কত টাকার মালিক? সর্বনিম্ন এখন পাকনার ফটকার বাদ দিয়া আমি এখন নিজের যেটা
প্রায় 2 কোটি। 2 কোটি টাকার আপনার ক্যাশ, মানে সবকিছু মিলায় 2 কোটি টাকা ক্যাশ। এবং শুরু করেছিলেন কত সালে? 2009 সালে। 2009 সালে। 9 সালে, আর আজকে হচ্ছে 2018, মানে 9 বছরে আপনার এতটা উন্নতি। এবং আপনি প্রায় 70 থেকে 80 জন লোকের নিয়মিত কাজের ব্যবস্থা, পরিবার 70 থেকে 80টা পরিবার আপনার উপর নির্ভরশীল। দিস ইজ আ স্টোরি, প্রিয় শ্রোতা, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং স্টোরি। কি বলবো, মানে নাথিং টু সে। আপনার ফ্যাক্টরিটা কোথায়? আমার ফ্যাক্টরি উত্তর আবদুল্লাপুর আটিপাড়া। আটিপাড়াতে? আপনি ওখানেই থাকেন? হ্যাঁ, আমি আটিপাড়ায় থাকি। আটিপাড়াতে। পরিকল্পনা শুনি একটু, ভবিষ্যৎ পরিকল্পনাগুলো নিয়ে কথা আমার বলুন। ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি আরো আগাইতে চাই। আর যারা গরিব দুঃখী, যারা অনেকে কাজ পায় না, ঠিক মতন খাইতে পারে না, আমি তাদের জন্য কিছু একটা করতে চাই। যারা ওরা যে ধরনের লোকগুলো খাইতে পারে না, ওদের জন্য আমি কিছু একটা করতে চাই। ওরা যাতে আইসা আমার এখানে কাজ করতে পারে এবং 3 বেলা ঠিক মতন খাইতে পারে, এটার জন্য আমি কিছু একটা করতে চাই। আচ্ছা, এই যে এত কিছু করলেন, মানে এটা তো আসলে এত সহজ গল্প না। জীবনে তো কম কষ্ট করেন নাই, তাই না? অনেকেই শর্টকাটে বড়লোক হইতে চায়, কি বলবেন? কোনো রাস্তা আছে? শর্টকাটে বড় লোক হইলে তো আর, হ্যাঁ শর্টকাটে হইতে পারবে, যাগো 2 নম্বরই টাকা আছে, যারা হারাম সুগার খায় তাদের লেগে হবে। কিন্তু আমি তো হারাম সুগার খাইনি, আমি তো 4 মেশিন থেকে আমরা 2 জনের শুরু করছি, ওইখান থেকে এই পর্যন্ত আসছে তিলে 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 গইরা। আপনার স্ত্রীও কি কাজ করে আপনার সঙ্গে? হ্যাঁ, নাকি আমার সাথে এখন করে না, এখন বাসা থাকে, কিন্তু আগে নিয়মিত কাজ করতো। প্রায় 8 বছরে কাজ করছে। আচ্ছা, এই লেদার, এই বেল্ট তৈরি কাজ? জি। ওকে। এই বেল্টটার মধ্যে আপনারা কি পান, মানে একদম এই র মেটেরিয়ালটাই কি পান, মানে চামড়াটা আসে আপনাদের কাছে নাকি র্যাক্সিনটা আসে, কি মানে পুরো জিনিসটাই কি আপনারা প্রসেস? এই বেলটা আপনি আমাকে টাকা দিবেন, আপনাকে আমি বেল বানাই দিব। আচ্ছা, আপনি কি ধরনের বেল চান? যত রকমের, চামড়ার হোক, র্যাক্সিনের, সব ধরনের বেল এবং সাসপেন্ডার। ওই যে মানব অধিকারের চেয়ারম্যান গলার উপর দিয়ে যেটা পরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই যে প্যান্ট ঠিক রাখার জন্য উপর দিয়ে যেটা পরে, হ্যাঁ, এটাকে বলা হলো সাসপেন্ডার। আচ্ছা, ঠিক আছে, এটা। আর ওই যে একটা মেশিন কেনার লেগে যে টাকা নিছিলাম, এটা আমি ওইখানে কইতে ভুলে গেছি। এই টাকাটা হলো আপনার নিছিলাম, নেওয়ার পরে উনি মানে জিজ্ঞাসা করছিল যে তুমি কি মেশিন কিনছো, মেশিনটা একটু দেখি। পরে আমি এটার নাম রাখছিলাম ব্রেন্ডের মেশিন, মাত্র 100 টাকা দিয়ে বানাইছিলাম। ওকে। কখনো মনে হয় না আল্লাহ আপনাকে এত দূর নিয়ে আসছে, আপনি সৎ ছিলেন, আবার যদি সে আগের জায়গায় চলে যান, ভয় লাগে না? এটা সব আল্লাহর ইচ্ছা। তারপর মানুষ কিন্তু যত বড় হয় তত ভয়টাও কিন্তু বড় হয়। না, আমি ভয় পাই না। আমি কখনো আজ পর্যন্ত আমার ফ্যাক্টরি লইয়া, আমার অর্কাল লইয়া, আমার নিজেকে নিয়ে, আমার বাপ মা নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে আমি কোনো টেনশন করি না। কারণ আল্লাহ যদি না দেখে তাহলে আমার দেখার মতন আর কেউ নাই। আপনার এই ফ্যাক্টরিতে আপনি কি আমাদের এই অনুষ্ঠানটা খবর পেলেন কিভাবে, কেন মনে হলো যে গল্পটা? আমি আপনার এই অনুষ্ঠানটা বেশি দিন হয় নাই, আমি মানে আমার একটা এই যে একটা মোবাইল, এই মোবাইলটা আমাকে দিচ্ছে আমার এক পার্টি। আচ্ছা, আমার পার্টি গিফট করছে 83,000 টাকা মোবাইলটা। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, তো এই মোবাইলটা নেওয়ার পরে আমি আপনার এই হঠাৎ করে দেখি যে আপনার এই ইডা, যে আমি মনে করছি প্রথমে দেখে ছবি, কিন্তু মনে করছি ছবি, আপনার ছবিটা প্রথম দেখলাম আর যে কিবরিয়া, দেখার পরে আমি তো এগুলো জীবনে কোনোদিন শুনি নাই। পরে আমি ছবি মনে করি ইউটিউবে, আমি পরে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখি যে গল্প। তো গল্পটা যখন আপনার ভয়েসটা পাইলাম, পাওয়ার পর একটা গল্পর দিকে যখন চলে যেতে আসছেন, তখন আমি গল্পটা শুনলাম। শোনার পরে অল্পটা শুনছি, শোনার পরে এখন দেখি মানে ভালোই লাগতে আসছে। তারপরে দেখি যে আপনার নাম্বার দিতে আসছেন, আপনি আসতে বলতে আসছেন, আপনি আর যে কিবরিয়া, আপনার মোবাইল নাম্বার, আপনি কিভাবে আসতে হবে সবকিছু, আপনি ইউটিউবে কিভাবে যাইতে হবে সবকিছু দিতে আসছেন। তখন আমি আপনার এই নাম্বারটা, আমি মানে এটার উপর এমন ভক্ত হয়ে গেলাম, আমি প্রতিদিন রাইতে 4টা পর্যন্ত আপনার এই গল্পগুলো শুনি, প্রতিদিন শুনি, এখনো শুনি, এবং আজকেও রাইতে 4টা পর্যন্ত আমি গল্প শুনছি। আচ্ছা, আমি 4টা পর্যন্ত গল্প শুনি। এখন আপনি বলতে পারেন তাহলে আপনি অফিসে কখন যান? আমি 4টা পর্যন্ত গল্প শুনি, 11টা বাজে ঘুমের থেকে উঠে 12টা বাজে আমি অফিসে যাই। আচ্ছা, মানে এটা আপনার রাতের বেলার অভ্যাস এখন? এটা আমার রাত্রে প্রতিদিনের অভ্যাস, আজকে প্রায় 2-2.5 মাস ধরে এরকম চলতে আসছে। ওকে, তারপরে মনে হলো যে না, আপনার এই গল্পটা বলার জন্য আপনি স্টুডিও। তারপরে আমি আপনার এই নাম্বারটা নিয়ে পরে আপনার ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আপনি মানে কি একটা ভয়েস ছাড়লেন, ভয়েস ছাড়ার পরে
টুন করে উঠলো, পরে আমি কথা বলতেছি কিন্তু আপনি তো কথা বলেন এটা রেকর্ড হয় এখানে। রেকর্ড। তখন আমি বুঝলাম যে এটা মনে হয় রেকর্ড হইতেছে। পরে আমার ম্যাডাম আমি বললাম এটা মনে হয় রেকর্ড হইতেছে, পরে মনে হয় আমার যোগাযোগ করবো। আচ্ছা, গত শুক্রবার দিন আমি পরে কল দিচ্ছি, পরে গতকালকে আমাকে সন্ধ্যার দিক দিয়ে পরে ফোন দেওয়া হয়েছে। রাইট। তখন আমি বললাম যে ঠিক আমি সময় দিতে পারবো, তো নিজের ফ্যাক্টরি আমি তো চাকরি করি না যে আমি সময় দিতে পারবো না, আমি যে কোনো সময় ইজি টাইম আপনি আপনার সময় সেভ করে আপনি আমাদের এখানে এসেছেন। প্রিয় শ্রোতা, আমরা শেষ বেলাতে শুনবো আয়েশার কথা এবং তার যে কন্যা জান্নাতি। হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন, যারা এতক্ষণ ধরে শুনলেন, ইটস আ পিসফুল স্টোরি। আমরা বিশ্বাস করি বাংলাদেশটার যে পরিবর্তন হচ্ছে এরকম কিছু অনেস্ট মানুষের কারণেই। আমরা একটা স্বপ্ন দেখতে চাই, আমরা একটা আশা নিয়ে এগোতে চাই। এবং একটা কথা ঠিক যে আপনি যতটা অনেস্ট থাকবেন, যতটা বেশি নিজেকে শক্তিশালী মনে করবেন, সৃষ্টিকর্তা আপনার পাশে ঠিক ওই পরিমাণ শক্তি নিয়ে দাঁড়াবে এবং কখনো কখনো তার থেকে অনেক বেশি। তো হাল না ছাড়া মানুষ, এই সব মানুষরাই আসলে স্বপ্ন দেখান আমাদেরকে, এই সব মানুষরাই আমাদেরকে এগিয়ে নিয়ে যান। এবং আমরা বিশ্বাস করি যে এই সব মানুষের হাত ধরেই একদিন সোনার বাংলাদেশের যে স্বপ্নটা আমাদের, সেটা নিশ্চয়ই আমাদের পূরণ হবে। আপনার ফ্যাক্টরির ঠিকানাটা যদি বলেন আপনি, আপনাকে অনেক মানুষই হয়তো এই অনুষ্ঠান শোনার পরে দেখতে যাবে। ফ্যাক্টরির ঠিকানা আমি আবদুল্লাপুর নামবে, ওখানে সিএনজি খন্দকার পাম্প আছে, তার দক্ষিণ পাশ দিয়ে একটা রোড ঢুকছে, পূর্ব দিকে রেল লাইন পার হইয়া আটিপাড়া কাঁচা বাজার মোড় মিষ্টি দোকানের সামনে নাম গিয়া 2 থেকে 300 গজ সামনে গেলে আপনার ডান পাশে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এ আমার ফ্যাক্টরি নিচতলায়। আচ্ছা, ফ্যাক্টরির নাম? ফ্যাক্টরির নাম হলো জান্নাতি মায়ের দোয়া। আচ্ছা, আপনার কাছে একটু আসি আয়েশা, সেটা হচ্ছে উনি যা বললেন, আপনি বলছিলেন মাঝখানে যখন বিরতি নিচ্ছিলাম যে অনেক কথাই বলা হলো না, সেটাই হয়তো স্বাভাবিক, কারণ এত বড় জীবন গল্প আসলে এত অল্প সময় আসে না। মানুষ হিসেবে তিনি কেমন, এক কথায় বললে হবে না, একটু যদি খুলে বলেন যে আপনি তো জেনে শুনেই তাকে বিয়ে করেছিলেন, একটা বিবাহিত মানুষ, আরেকজনের সংসার ছিল, তারপরে তো সন্দেহ আসাটাই স্বাভাবিক যে এই মানুষের সাথে আসলেও সংসার হবে কিনা। দেখতে পাচ্ছি ফুটফুটে একটা সুন্দর বাচ্চা হয়েছে, হ্যাঁ, এবং দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। মায়ের সাথে চেহারার মিল কিন্তু অনেক বেশি, রাইট? হ্যাঁ। তো কি বলার আছে ওনাকে নিয়ে, কি বলবেন, কেমন সংসার জীবনে উনি কেমন মানুষ? ভালো, এখন তো ভালোই চলতে আছে। আগে তো এরকম কাজ কাম মানে করতো, কিন্তু গাড়িতে চাকরি করতো তো ঠিক মতো, উনি তো বললোই যে ঠিক মতো চাকরি করতে পারি নাই, কিন্তু অনেক কষ্টে ছিলাম আগে। তারপর মেয়েরও দেশে রাইখে আসছিলাম। আচ্ছা, ওই কথাটা তো বলা হয় নাই, মানে এত কষ্ট যে মেয়েকে দেশে রাখতে হয়েছে? দেশে রাইখে আসছিলাম ছোটবেলায়, আমার শাশুড়ি পালছিল, তারপরে আমি চাকরি করতাম, তারপরে আবার এই প্রোডাকশনেও কাজ করতাম। উনি বললো না যে ওনার এই বন্ধুর ফ্যাক্টরি আছে, ওখানে কাজ করতাম প্রোডাকশনে। তারপরে যখন নিজে ফ্যাক্টরি দেওয়া হইলো, তখন ও আসে না, তখন আবার ওর দাদির পাগল হয়ে গেছে, দাদির কাছে তার আসেন। তারপরে ও রাখছিলাম ওর দাদির কাছে প্রায় 2 বছরের মতো মনে হয় ছিল। থাকার পরে এই 4 বছর হয়েছে নিয়ে আসছি, নিয়ে আসার পরে স্কুলে ভর্তি করাই দিছি। আচ্ছা, যাক মাশাআল্লাহ, এখন ভালোই চলতেছে, ভালোই আছি, স্বামী সন্তান নিয়ে ভালোই আছি এখন। আচ্ছা, এই গাড়িটা কি প্রাইভেট কারটা কি আপনাদের নিজেদের, মানে নিজেদের বলতে আমরা নিজেদের কাজে ইউজ করেন নাকি? আমার প্রাইভেট নিয়ে আমি দেশে গেছি, আমার দেশের মানুষে সবাই অস্থির, কয় যে জসিম একটা বিড়ি চাইয়া খাইতো সেই জসিম এখন প্রাইভেট নিয়ে চলে। আমার শ্বশুর ভাইয়ের লোক তারাও বলে যে জসিম যাকে আমরা বলছি যে 2-4 দিন আইয়া থাকলে যে এত আসে কেন ঘন ঘন, সে এখন 5 বছরের ভিতরে একবার আসে না, সে এখন বাসের মালিক, প্রাইভেট লিয়া চলে। আপনার ওই চাচারা কেমন আছে? যে চাচারা অনেক চাচার অবস্থা খুবই খারাপ অবস্থা, তারা এখন ঠিক মতন একবেলা খাইতে পারে না, তাদেরকে এখন আমি চালাইতেছি, মাঝে মাঝে আমি দিই। আমি সবসময় যে কথাটা বলি, শেষ করবো আজকে এই কথাটা বলি, কোনো কিছুই পার্মানেন্ট না পৃথিবীতে। আপনি এখন যে অবস্থায় আছেন সেই অবস্থা পরিবর্তনযোগ্য, এবং পুরো পৃথিবীটা একটা অভিজ্ঞতার ক্ষেত্র, পুরো জীবনটা একটা অভিজ্ঞতার ক্ষেত্র। যারা এখন শুনছেন, যদি আপনি অনেক সুখে থাকেন, কালকে যে আপনি অনেক বেশি কষ্টের মধ্যে যাবেন না এমন কোনো নিশ্চয়তা নেই, এবং একইভাবে যারা অনেক কষ্টে আছেন, কালকে যে আপনি অনেক বেশি আনন্দের মধ্যে থাকবেন না এমন কোনো নিশ্চয়তা নেই। উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, একটা কথাই শুধু বলার আছে, সেটা হচ্ছে ট্রাই টু বি অনেস্ট। মানে আমি বলছি না যে প্রত্যেকটা মানুষ অসম্ভব সব রকমের মানুষ, কিংবা যিনি সমালোচনা করেন তিনি সমালোচনার ঊর্ধ্বে, ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা মানুষের জীবনে ভুল আছে, প্রত্যেকটা মানুষের জীবনে অন্যায় আছে। আমি এরকম একটা কথা শুনেছিলাম যে এরকম হয়, মানে ধর্মের ক্ষেত্রে বোধহয় এরকম একটা ব্যাপার আছে যে মানুষ ভুল করুক, মানুষ অপরাধ করুক, মানুষ যেটাই করুক না কেন, বারবার সৃষ্টিকর্তার কাছে নত হোক এবং নত হয়ে তার কাছ থেকে ক্ষমা চাক, এটা নাকি আল্লাহ খুব পছন্দ করেন। তো আমরা আজকে যার জীবন গল্পটা এখানে
প্রচার করলাম, এই মানুষটার জীবনে একটা ক্লিন শিট আপনি বলতে পারেন, যে একটা মেয়েকে সে সেভ করতে গিয়ে ছোটোখাটো একটা ভুল করেছিল, সেটা তার জীবনে তার কাছে মনে হয় অনেক বড় একটা অপরাধ, ইন এ সেন্স একটা অপরাধী। কিন্তু এর বাইরে যদি আপনি দেখেন তাহলে এটা একটা ক্লিন শিট, এবং এই ক্লিন শিটে সে তার জীবনে পরিশ্রম ছাড়া আর কিছুই নেই, শুধু পরিশ্রম পরিশ্রম এবং পরিশ্রম। পরিশ্রম করেছে, সৎ থেকেছে, এবং এই পরিশ্রম কখনো কখনো তাকে এত কঠিন অবস্থার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আপনি দুইটা জিনিস একটু চিন্তা করুন। এক সপ্তাহে একটা মানুষ দানা পায়নি, শুধু গাড়ির দিকে তাকিয়ে আছে একটা কাজের জন্যে, এবং যখন তার গাড়িটা নষ্ট, এক সপ্তাহ শুধু পানি খেয়ে আছে, এইটা একটা। আরেকটার দিকে তাকান, 31 দিনে মাস, 31 দিন, দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করেছে 6 মাসের একটা বাচ্চাকে ফ্লোরে শুয়ে রেখে, এবং 31 দিন পরে তার বন্ধু জসিম, তার নামে নাম, তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কোনো পয়সা দেয়নি। এই মানুষটা আজকে কোটিপতি, এই মানুষটার আজকে চারটা বাস, এই মানুষটা আজকে একটা প্রাইভেট কারের মালিক, এই মানুষটা ঢাকা শহরের জমির মালিক, এই মানুষটা অনেকগুলো মানুষকে চালায়, এবং এই মানুষটার ফ্যাক্টরিতে প্রায় 70 জন মানুষ নিয়মিত কাজ করে। এই মানুষটা প্রতি মাসে 5 থেকে 7 লাখ টাকা স্যালারি দেয়। এটা সম্ভব নিষ্ঠার কারণে, এবং আমি আজকে এমন কাউকে নিয়ে এসে এখানে রোল মডেল হিসেবে দাঁড় করাইনি যেটা সম্ভব না। আমি বলিনি কেএফসির মালিক যিনি, কেএফসিতে অনেকেই খেয়েছেন, আমি বিশ্বাস করি কেএফসি চিনবেন অনেকেই, অনেক প্রান্তিক পর্যায়ে শ্রোতা আছেন যারা হয়তো বা চেনেন না, কেনটাকি ফ্রাইড চিকেন যেটাকে বলা হয়, আমেরিকায় 90 বছর পর্যন্ত তার জীবনে কোনো সফলতাই ছিল না। 90 বছরে এসে সে এমন কিছু একটা আবিষ্কার করলো যে পুরা দুনিয়াতে এখন সেটার চেন শপ, কোটি কোটি, সে বিলিয়ন ডলারের মালিক। হ্যাঁ, এবং আমি তাকে আপনাদের সামনে উদাহরণ হিসেবে দাঁড় করাইনি, কিংবা আমি যদি আরও বড় বড় মানুষের নাম বলি যাদেরকে পৃথিবী জুড়ে চেনে, তাদেরকে উদাহরণ হিসেবে দাঁড় করাইনি। আমি এই জসিমকে আপনার জীবনে উদাহরণ হিসেবে দাঁড় করাতে চাই, যাতে করে আপনি মানতে পারেন, যাতে করে আপনি বিশ্বাস করতে পারেন যে না, এরকম জসিম আপনার দ্বারাও হওয়া সম্ভব। এবং আমি আসলে সেই দিনটার প্রত্যাশায় আছি। আমি এরকম কথা এখন হরহামেশাই পাই, ভাইয়া একটা জীবন গল্প না আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে, একটা জীবন গল্প আমার এত ভালো লেগেছে যে আমি এই জায়গাটা থেকে নিজের দুঃখটা ভুলে গেছি। এরকম গল্প আমি পাই, অ্যাবস্ট্রাক্ট অনেক কথা পাই, কিন্তু আমি একটা গল্পের অপেক্ষায় আছি যে এই রকম জসিমকে শুনে, কিংবা আরও অনেক গল্প যেগুলো মোটিভেশনাল ছিল সেগুলো শুনে নিজের জীবনটাকে এরকম সুন্দরভাবে দাঁড় করাতে পেরেছেন। সেও জসিমকে উতরে গেছেন, কিংবা এরকম এই একটা গল্প তার জীবনে এত বেশি উৎসাহ হিসেবে নিয়েছেন যে সে একটা সময় গিয়ে আরও অন্তত 100 জন জসিমের কাজের ব্যবস্থা করতে পেরেছেন। তাহলে আমি মনে করবো ইয়েস, আমি কিছু না কিছু রেডিওতে করতে পেরেছি। সো সেই দিনের প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করলাম। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদের প্রতি দোয়া। আমরা অবশ্যই জসিমের ফ্যামিলির জন্য দোয়া করি, এবং সারা জীবন জসিমকে যেন প্রশংসা করতে পারি। জসিম সেই রকম পরিশ্রম করুক, তার কারখানার সেই রকম উন্নতি হোক। আজকের মতো এখানে শেষ করছি প্রিয় শ্রোতা, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন।